আচ্ছা। তার একটু আবার জাস্ট ১০ সেকেন্ড। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমরা মূলত কি নিয়ে নিব ভাইয়া? অ্যাজিটিভ ক্লজ নিয়ে নিব। তো আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আপনারা একটু করে ধারণা পাবেন যে কিভাবে আমাদের পড়ালেখাটা এগিয়ে নিতে হবে। তো শুরু করছি ডেইলি স্টারের পেপারের একটা আর্টিকেলের একটা জাস্ট কি হেডলাইনটা নিয়ে। হেডলাইনটা কি বলেছে আমাদের? লজিস্টিক্স নট ইয়েট রেডি ফর পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন নিডস। আপনারা হয়তো অবগত আছেন এলডিসি টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনে হলো যে এলডিসির আর্টিকেলটা নিয়ে কি করে আজকের ক্লাসে একটু জাস্ট আলোচনা হোক। তো গেল এটা। ঠিক আছে? আমরা এখন এক পলক জাস্ট দেখবো। সবাই আশা করি এক পলক দেখেছি। তারপর আমাদের ওই আর্টিকেলটাতে যারা আজকে পেপার থেকে ওই আর্টিকেলটা পড়েছেন ওখানে এবং আলাদা করে কিছু ভাইয়া রেকমেন্ডেশন লেখা ছিল। এই জিনিসটা আপনাদের খুব দরকার। ঠিক আছে? মানে পেপার থেকে সবকিছু যে আমরা নোট করব বিষয়টা এরকম না। এবং কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের খাতায় হুবহু তুলে রাখা উচিত। কথার কথা ধরেন এলডিসি নিয়ে আপনাকে কোনো একটা পরীক্ষাতে আসলো, ঠিক আছে? এই এলডিসি টপিক নিয়ে। তখন কিন্তু আপনি চাইলে এই রিকমেন্ডেশন গুলো সবগুলো তো মাথায় রাখতে পারবেন না। কিন্তু আপনার কি পয়েন্ট গুলো তো মাথায় থাকবে, তাই না? তখন সেগুলো আমরা কি করে ফেলতে পারবো? খাতায় একদম তুলে দিতে পারবো। এবং এই কাজটা অ্যাকচুয়ালি আমি করতাম। যখন দেখতাম যে পেপার আমাকে অলরেডি রেডিমেড কিছু বানিয়ে দিচ্ছে, তাহলে সেটাই আমি কি করতাম? ডিরেক্টলি খাতায় বা ওই পেপারের ছবি বা যেভাবে হোক মানে যেকোনো ফরম্যাটে হোক আমি সেটা সেভ করে রাখতাম। আমি যে শুধু আপনাদের একটা ধারণা দিলাম যে কিভাবে আমরা পেপার গুলাকে ফোকাসে কাজে লাগাতে পারবো। ঠিক আছে? ওকে? তাহলে গেল এটা। এখন এখানে এলডিসির ওই আর্টিকেলটাতে একটা এরকম একটা লাইন ছিল। লাইনটা দিকে এটা আমরা সবাই পড়ি। লাইনটা কি বলেছে? লজিস্টিক্স which spans over 22 subsectors has been neglected for decades. ওকে? সো আমরা এখানে একটা সেন্টেন্স আবারও পড়লাম আমরা। জাস্ট পড়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে। এখন দেখেন আমরা আমাদের আজকে মূল পড়াটা শুরু করব। ঠিক আছে? আমাদের মূল পড়াটা হচ্ছে ১ম এ আমরা শুরু করব যে লাইন এবং সেন্টেন্স এই ২ টার পার্থক্য দিয়ে। ঠিক আছে? তো অনেকে আমরা মনে করি যে লাইন মানে মনে হয় সেন্টেন্স। আসলে ২ টা আমরা সাইমultaneously ভুল ব্যবহার করলেও আসলে ২ টা একটু ভিন্ন জিনিস। লাইন বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি কি আমরা যে বাংলা লাইন টানি না এরকম ১ লাইন, ২ লাইন, ৩ লাইন এগুলা বোঝায়। আর সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়? আমরা মাথায় রাখবো। সেন্টেন্সের আমরা কোন ডেফিনিশন এ যাচ্ছি না। আমরা জাস্ট বুঝবো যে কোথায় একটা সেন্টেন্স শেষ মানে আমরা কিভাবে বুঝবো যে এখানে একটা সেন্টেন্স আছে। সেন্টেন্স চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটা ভাইয়া। সাধারণত আমাদের কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। তো সবসময় যে পাংচুয়েশন মার্ক হিসেবে যে ফুল স্টপ থাকবে বিষয়টা এরকম না। এখানে আমাদের এক্সক্লেমেশন মার্ক থাকতে পারে, আমাদের কোয়েশ্চেন মার্ক থাকতে পারে। কিন্তু আমরা জাস্ট ধরে নিচ্ছি যে যদি আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেখানে আমার একটা কি থাকবে ভাইয়া? ফুল স্টপ থাকবে। ওকে? এটা আমার একটা সেন্টেন্স কি করে ভাইয়া? ইন্ডিকেট করে। ওকে? তাহলে সাধারণত এইজন্য আমি কিন্তু সাধারণত ইউজুয়ালি লিখছি। ঠিক আছে? বা নরমালি লিখেছি। তার মানে কি? এর বাইরেও কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকতে পারে, এর বাইরেও এক্সক্লেমেশন মার্ক থাকতে পারে। কিন্তু আমরা সাধারণভাবে হিসাব করে নিচ্ছি যে একটা ফুল স্টপ থাকলে সেখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এই যে আমি যে লিখলাম ইউজুয়ালি ফুল স্টপ ইন্ডিকেটস এ সেন্টেন্স। দেখেন এরপরে কিন্তু আমি একটা ফুল স্টপ দিয়েছি। তার মানে কি? এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়েছে। ওকে? তারপরটা দেখি কি বলেছে। তারপর লাইনে আমি আরেকটা সেন্টেন্স লিখেছি যে a sentence can be written in several lines। তার মানে কি ভাইয়া? তার মানে একটা সেন্টেন্স যে এক লাইনের হবে তা না। যেমন ১ম সেন্টেন্সের দিকে আমরা তাকাই। ১ম সেন্টেন্সে কিন্তু আমার এক লাইনে হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যদি একটা বড় সেন্টেন্স লিখি তাহলে দেখবেন যে কি সেন্টেন্সটা আল্টিমেটলি কি ৩-৪ লাইনে গিয়েও শেষ হতে পারে। তো আপনারা মোটামুটি এটা ধরতে পেরেছেন লাইন এবং সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তার মানে লাইন এবং বাক্য বা লাইন এবং সেন্টেন্স এক জিনিস নয়। ওকে? তারপরে কি বলেছে দেখেন যে দেখেন এবার আসি আমাদের মূল জিনিসটাতে। আমরা তো বুঝতে পেরেছি যে সেন্টেন্স কিভাবে আমরা শনাক্ত করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে এখানে একটা ফুল স্টপ সাধারণত যদি থাকে আমরা ধরে নিচ্ছি সেখানে একটা সেন্টেন্স আছে। তো এই সেন্টেন্সে যদি আমাদের কি থাকে একটা সাবজেক্ট থাকতে হবে অবশ্যই সেন্টেন্স হতে হলে বা একটা বাক্য হতে হলে সেই ফুল স্টপের ভিতরে কি থাকবে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং মেইন ভার্ব থাকবে। ঠিক আছে? মেইন ভার্বটাকে আমরা নামের সাথে ফাইনাল ভার্ব বলি। ঠিক আছে? যে সাবজেক্ট থাকবে আর কি থাকবে একটা ফাইনাল ভার্ব থাকবে। আমরা কি সবাই ফাইনাল ভার্ব চিনি? মানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এই ২ টা জিনিস কি বুঝি ভাইয়া? যদি না বুঝি একটু দেখি তাহলে। দেখেন আমি একটা জিনিস এক্সাম্পল দেই। ধরেন আমি বললাম I am going to school. ওকে? I am going to school. এটা একটা সেন্টেন্স লিখলাম। তারপর একটা সেন্টেন্স লিখলাম এরকম যে closing the door I went to I went to play football. দেখেন এখানে ২ টা সেন্টেন্স লিখেছি। আমি ১ম দিকে তাকাই। I am going to school. ঠিক আছে? তো এখানে একটা দেখি এখানে একটা ফুল স্টপ আছে। দ্যাট মিনস ইট ইস a sentence obviously. এই সেন্টেন্সে এখানে কি আছে আমার সাবজেক্ট হিসেবে I আছে। আমরা তো সবাই মোটামুটি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি, তাই না? দেখেন এরপরে সাবজেক্টের সাথে যে ভার্বটা আছে, ভার্বটা হচ্ছে কি I am going. ঠিক আছে?
এখানে কিন্তু ইজ গোয়িং হয় নাই, আর গোয়িং হয় নাই, এম গোয়িং হয়েছে। ঠিক আছে, আমাদের সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানি, তাই না? তার মানে এখানে ভার্বটা এখানে সাবজেক্টের সাথে এগ্রি করে কিন্তু বসেছে, রাইট? আই এম গোয়িং টু স্কুল, তার মানে আমরা বলতে পারি এখানে একটা সাবজেক্ট আছে। আর ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে। এগ্রি মানে কি? ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্বস আমরা পড়ছি না, সেই রুলগুলো মেনে যারা কি করে বসে তাদেরকে আমরা কি বলছি তখন? ফাইনাইট ভার্ব বলছি। ঠিক আছে, বোঝার সুবিধার্থে একটা জিনিস দেখেন, তাহলে এখানে দেখেন ক্লোজিং। আচ্ছা, এখানে দিলাম এরকম আই কমা ক্লোজিং দ্য ডোর, তারপরে লিখলাম ওয়েন টু প্লে ফুটবল। ধরুন এটা একটা সেন্টেন্স। আই, তারপরে কি দিয়েছি, কমা দিয়ে লিখেছি ক্লোজিং দ্য ডোর, কমা ওয়েন টু প্লে ফুটবল। তার মানে দেখেন এখানে আই এর পরে আমি কি করেছি, একটা ভার্ব এনেছি, ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি আমার এগ্রি করেছে? আমরা কি কখনো এরকম দেখেছি যে একটা সাবজেক্টের সাথে যখন আমরা ভার্ব বসাই তখন সরাসরি কি আমরা আইএনজি যোগ করতে পারি? উত্তর হচ্ছে না। আপনারা সাধারণত জানেন যে এখানে বি ভার্ব একটা বসাতে হবে, আই এম গোয়িং বা হি ওয়াজ ক্লোজিং বা আই ওয়াজ ক্লোজিং বা আই এম ক্লোজিং, কিছু একটা বসাতে হবে, কিন্তু সরাসরি আই ক্লোজিং এরকম তো কিছু হয় না। তার মানে এ ভার্বটা কিন্তু কি করে নাই, এই যে সাবজেক্ট আই তার সাথে কিন্তু এগ্রি করে নাই। বুঝতে পেরেছেন আমার কথাটা? যেহেতু এগ্রি করে নাই এই জন্য আমরা এটাকে কি বলতেছি, আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। তাহলে দেখেন এটা নন ফাইনাইট ভার্ব, ক্লোজিং দ্য ডোর। তারপরে কি, ওয়েন টু প্লে ফুটবল। দেখেন তো এই যে ভার্ব ওয়েন্ট, এই কিন্তু আয়ের সাথে কি করেছে, এগ্রি করেছে, তাই না? আই ওয়েন্ট টু প্লে ফুটবল, এটা হতেই পারে। তার মানে এইটা কি করেছে, যেহেতু আমার সাবজেক্টের সাথে এগ্রি করেছে, তাহলে এটা হবে আমার কি, ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কি আছে, আমার একটা সাবজেক্ট আছে, একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। আর নন ফাইনাইট ভার্ব থাকতে পারে না থাকতে পারে, এটা আমাদের কি না, আবশ্যক কোনো বিষয় না। ওকে, এতটুকু আমরা। ভিডিও দেখতে পাচ্ছেন না ভাই? বাকি সবাই তো ভিডিও দেখতে পারার কথা, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি একটু ক্লাস থেকে বের হয়ে আবার কি করেন, যোগদান করেন, তাহলে দেখতে পারবেন। ওকে, আচ্ছা। তো আমরা মোটামুটি লাইন এবং সেন্টেন্স এটা বুঝতে পেরেছি। তারপর আমাদের সেকেন্ড যে কনসেপ্টটা, যে ভাইয়া ফাইনাইট ভার্ব কি বোঝায় সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি ফাইনাইট ভার্ব চিনতে পারি, তাহলে বাকিগুলো হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব, তাই না? যেগুলো ফাইনাইট ভার্ব না সেগুলো তো কি হবে, নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে ফাইনাইট ভার্বটা আমরা কিভাবে চিনবো? যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করবে, সেটাই হচ্ছে আমাদের কি, ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্স অবশ্যই কি থাকবে, সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, আর একটা সেন্টেন্স আমরা কিভাবে শনাক্ত করবো, সাধারণত সেখানে একটা কি থাকবে, ফুল স্টপ থাকবে। যদি ফুল স্টপ না থাকে সেখানে অবশ্যই কি থাকবে, আমার এক্সক্লেমেশন মার্ক থাকবে অথবা আমার কোশ্চেন মার্ক থাকবে। ওকে, আর তাহলে আমরা কি বলতে পারি, যে একটা সেন্টেন্স একদম বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, একদম বেসিক স্ট্রাকচার জেনারেলি এরকম হয়, সাবজেক্টের সাথে একটা ফাইনাল ভার্ব থাকবে, এরপর আমরা এক্সটেনশন পার্টে যা খুশি তা বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি, কমপ্লিমেন্ট বসাতে পারি, অনেক কিছু বসাতে পারি। ঠিক আছে, কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি হিসেবে কি থাকবে, আমাদের সাবজেক্ট থাকবে এবং ফাইনাল ভার্ব থাকবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা মোটামুটি একটা সেন্টেন্স কি জিনিস সেটা আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, ফ্রি রাইটিং এর প্রথম স্টেপ হচ্ছে আপনাকে কি করা, সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারা। আমি বলতে পারি যে ভাই আপনি এগুলো কেন পড়াচ্ছেন, সেন্টেন্স কি এই বুড়া বয়সে আমরা পড়তে আসছে আপনার কাছে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, পড়তে আসছেন। কারণ যতক্ষণ পর্যন্ত সেন্টেন্সের কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা টাইটেল ধরতে পারবেন না, এবং টাইটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের অনেক কিছু কিন্তু টাইটেল লিখতে হয়, এবং টাইটেলটা দেখে কিন্তু আপনাদের যারা খাতা কাটে, ঠিক আছে, তারা বুঝে যাবে যে আপনি কি ধরনের ইংরেজি আপনি লিখতে পারেন বা আপনার কি ধরনের সক্ষমতা আছে ইংরেজি লেখার। টাইটেল দেখে টিচার রিড করে ফেলে যে আপনার আসলে ক্যাপাবিলিটি কতটুকু, এবং সেই অনুসারে কিন্তু নাম্বারটা দিয়ে দেয়। আমার কথা শুনতে হয়তো বলতে যে ভাই মনে আনতে যে বলতেছে, বাট বিশ্বাস করেন এটাই সত্য। ঠিক আছে, কারণ টিচাররা যখন খাতা কাটে তাদের হাতে কিন্তু এত সময় থাকে না। তাহলে এত যে আপনার গরুর মতো যে রচনা লেখেন, আপনার কি মনে হয় টিচাররা প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে? আসলে পড়ে না। তো এই জন্য কিছু দেখবেন, এই জন্য কিছু কিছু মানুষ আছে কিছু ভালো ভালো এক্সাম দেয়, কিন্তু জাস্ট খাতার প্রেজেন্টেশন সুন্দর হয় না দেখে তারা অনেক সময় ফেল করে। তাদের থেকে খারাপ এক্সাম দিয়েও কিন্তু অনেকে পাস করে। এই জন্য আমি বলেছি যে আমার পুরো কোর্সটা শেষ হলে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে আমরা যখন খাতায় অ্যান্সার করবো তখন কোন জায়গাটার উপর সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, কোন জায়গাটা গরুর মতো লেখলে হবে। ঠিক আছে, কারণ ওই 2 ঘন্টার এক্সামে বা 1 ঘন্টা রিটেন এক্সামে আসলে আপনি অনেক কিছু পারেন, কিন্তু সবকিছু আপনি কিন্তু লিখতে পারবেন না সুন্দর করে। তো কিছু কিছু জায়গায় আপনাকে ইয়ে করতে হবে, জোর দিতে হবে, কিছু কিছু জায়গায় আপনাকে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল লেখা বা প্লেন ইংলিশে লেখা বা বেসিক ইংলিশে লিখে দিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা সেন্টেন্স বুঝতে পেরেছি, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমাকে বলেন তো ভাইয়া, এই যে ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে যে একটা ডেইলি স্টার থেকে আমি আপনাদেরকে কি বলছিলাম, একটা হেডলাইন যে দিয়েছিলাম, আমাকে একটু জাস্ট বলেন এটা কি একটা সেন্টেন্স কিনা? ডেলিশা থেকে আমি যে আপনাদেরকে সেন্টেন্স ইয়াটা দিয়েছিলাম, হেডলাইনটা দিয়েছিলাম, লজিস্টিক্স নট ইয়েট রেডি ফর পোস্ট এলডিসি গ্রাজুয়েশন নিডস। আমাকে জাস্ট এইটা বলেন যে এটা কি সেন্টেন্স কিনা? জি না ভাইয়া, সেন্টেন্স না।
ম্যাক্সিমামে সবাই শুদ্ধ উত্তর দিয়েছে। আচ্ছা, এটা একটা সেন্টেন্স না। তো সেন্টেন্স না কেন? প্রথম কথা হচ্ছে ভাইয়া, না ভাই, আপনি যখন এইটা দিয়েছেন, কোনো আপনি ফুল স্টপে কোনো দেখছি না আমরা। ফুল স্টপ যদি নাও থাকে, এখানে কোনো এক্সক্লেমেশন মার্ক, অন্য যে এক্সক্লেমেশন মার্ক গুলো আছে, সরি, অন্য যে পাংচুয়েশন মার্ক গুলো আছে, সেগুলো কিন্তু নাই। তার মানে এটা কোনোভাবে একটা কি সেন্টেন্স হতে পারছে না, মানে সেন্টেন্সের হওয়ার যে প্রথম যে শর্তটা, সেটা কিন্তু ব্রেক করছে। আরেকটা কারণ আছে যে এটা সেন্টেন্স না। কেউ কি বলতে পারবেন কি আরেকটা কারণ? এটা একটা অবশ্যই কারণ যে ভাই এখানে আপনি কোনো ফুল স্টপ দেন নাই, এখানে সো কোনো এটা একটা ফাইনাইট সেন্টেন্স ভার্ব হতে নেই। পারে না। হ্যাঁ, আরেকটা কারণ আছে যে কারণে এটা কি না, সেন্টেন্স না। কেউ কি বলতে পারবেন? ভার্বের কমপ্লিমেন্ট নাই কমপ্লিমেন্ট এখানে। থাকাটা আসলে নেসেসারি না। কমপ্লিমেন্টটা কোথায় যাবে? আমাদের এক্সটেনশন পার্টে যাবে। সো এই এক্সটেনশন পার্ট যদি নাও থাকে, আমাদের কোনো কি নাই, সমস্যা নাই। আমাদের সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকতে হবে, রাইট? এখন দেখেন তো, এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট আছে, রাইট? সাবজেক্টটা কি ভাইয়া? সাবজেক্ট হচ্ছে আমাদের লজিস্টিক্স। ওকে, তো আমরা কিন্তু জানি যে লজিস্টিক্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি, তারপরে কি একটা ফাইনাল ভার্ব থাকার কথা না? দেখেন তো, এখানে কোনো ফাইনাল ভার্বই দেয় নাই। কি দিয়েছে? নট ইয়েট রেডি। Something not yet ready. So something is not ready, something was not ready, something will not be ready. কিছু একটা তো বি ভার্ব থাকা দরকার, তাই না? কিন্তু এখানে কিন্তু সাবজেক্টের পরে আমাদের সেই ইম্পর্টেন্ট বি ভার্বটা নাই, যেটা অ্যাকচুয়ালি ফাইনাল ভার্ব ছিল। মানে যেটা লজিস্টিক্স এর সাথে এগ্রি করে যেটা বসার কথা টেন্স এবং সাবজেক্ট অনুসারে, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট আছে। তাই আমাদের এখানে যেহেতু আমাদের ফাইনাল ভার্বটা অ্যাবসেন্ট, তাই আমরা বলতে পারি কি যে এটা একটা বাক্য না। বুঝতে পেরেছেন? এবং একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের পত্রিকাতে, বা যদি আপনার ডেইলি স্টার পড়েন, ম্যাক্সিমাম আপনার আর্টিকেল গুলা, দেখি আমার কাছে আছে কিনা পেপারটা ওপেন করা। জাস্ট আমি আপনাদেরকে আজকে পেপার, সবাই দেখতে পাচ্ছেন তো না? দেখতে পারারই কথা। আমি জাস্ট পেপারের ফ্রন্ট পেজ একটু যাচ্ছি আপনাদের সুবিধার্থে। একটু দেখাই, আমি আপনাদেরকে হেডলাইন গুলো দেখাই। এখন বলতেন যে ভাই হেডলাইন গুলো আসলে জরুরি দেখা। হ্যাঁ, একটু আপনার পেপার পড়ছেন, তারপর আপনার বোঝা উচিত না যে জিনিসটা কিভাবে আপনার সাজানো হচ্ছে, কিভাবে লেখা হচ্ছে, অবশ্যই জানানো উচিত। তো আমি আপনাদের একটা জিনিস দেখাবো, তাহলে আপনারা আরো ভালো ধারণা পাবেন যে আসলে টাইটেল এবং সেন্টেন্স কি জিনিস, ঠিক আছে? যেমন আপনারা দেখেন, এই যে আমি এখান থেকে নিয়েছিলাম, দেখেন পেয়েছেন সবাই? খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল বা ফিচার, এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। লজিস্টিক্স নট ইয়েট রেডি ফর পোস্ট এলডিসি গ্রাজুয়েশন নিডস। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছেন? তো আরো দেখেন, আরো কিছু কিছু ইয়ে আছে আপনার আর্টিকেল, আপনার এরকম এরকম পাবেন যেখানে দেখবেন যে কি কোনো ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে? যেমন দেখেন এটা, যে 5 MOUs টু বি সাইন্ড ডিউরিং পাকিস্তানি মিনিস্টার্স ভিজিট। খেয়াল করেছেন এখানে কিন্তু কি নাই, জাস্ট একটা হেডলাইন। দ্যাটস ওয়াই তারা কি করেছে, এখানে আমাদের ইয়াটা দেয় নাই, কোনটা ফাইনাল ভাবটা দেয় নাই, সেন্টেন্স হিসেবে লেখা নাই, হেডলাইন হিসেবে লিখেছে। ওকে, হেডলাইন নট সেন্টেন্স। ওকে, ক্লিয়ার ভাইয়া সবাই? আমরা কি বুঝতে পারছি? তো বেশিরভাগই এরকম দেখবেন, ঠিক আছে? বেশিরভাগ ইয়াগুলোতে দেখবেন যে এরকম একটা কি থাকে, আমাদের হেডলাইন গুলো দেয়া থাকে। ওকে গাইস, আর ইউ অল ক্লিয়ার? তারপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা দেখেন, কথার কথা, রেকর্ড নাম্বার অফ এইড ওয়ার্কার্স কিল্ড ইন 2024। আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে ভয়েসের ইয়াটা কিন্তু আমাদের জানা থাকা লাগবে, ঠিক আছে? ব্যবহারটা কোথায় অ্যাক্টিভ, কোথায় পেসিভ, একটা জিনিস সবাই একটু দেখেন। যখন আমরা এই আর্টিকেলটা পড়লাম, ধরো আমরা এই আর্টিকেলটা এখন পড়বো, ওকে, যে রেকর্ড নাম্বার অফ এইড ওয়ার্কার্স কিল্ড ইন 2024 অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস। ওকে, এখন একটা জিনিস দেখেন, সাবজেক্টকে, সাবজেক্ট কি ভাইয়া? যে রেকর্ড রেকর্ড নাম্বার অফ নাম্বার অফ এইট। এইড ওয়ার্কার্স, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের সাবজেক্ট হয়, রেকর্ড নাম্বার অফ এইড ওয়ার্কার্স, তাহলে এটা যদি আমাদের সাবজেক্ট হয়, তাহলে এই এইড ওয়ার্কার্স কি করা হচ্ছে, আমাদের মারা হচ্ছে। আচ্ছা বলেন তো, কেউ কি ওই ওয়ার্কাররা কি নিজেকে নিজের মেরে ফেলছে, নাকি তাদেরকে অন্য কেউ মারছে? খেয়াল করে দেখেন তো, অবশ্যই অন্য কেউ মারছে, অন্য কেউ রাইট? মারছে। তো নিজেকে যদি নিজে না মারতে পারে, তখন সেটা কি হয়ে যায়, প্যাসিভ ভয়েস হয়ে যায়, রাইট? আমি যদি বলি আমি একটা কুকুর মেরেছি, আই কিলড এ ডগ। কিন্তু যদি বলি যে আমি মানে আমাকে কেউ মেরে ফেলেছে, তখন কি বলি, আই ওয়াজ কিলড, রাইট? সবাই বুঝতে পেরেছেন? তো এখানে যে ওয়ার্কার্স, তারা তো আর নিজেরা নিজেদেরকে মারছে না, তাই এখানে কি হওয়ার কথা ছিল বলেন তো? এখানে কি হওয়ার ওয়ার কথা ছিল? হতো। এখানে কিন্তু একটা ওয়ার ওয়ার। কিলড হওয়ার কথা ছিল, রাইট? যেমন দেখেন এখানে এই যে এর রেকর্ড, পরে গেলে দেখেন এর রেকর্ড 358 ওয়ার্কার্স ওয়ার কিলড।
বুঝতে পারছেন? কিসের কারণ তারা তো নিজেদেরকে খুব অনেকে অনেকেও খুন করছে। এটা ওটা হচ্ছে কি প্যাসিভ ব্যাংকের ভয়েস। এটা কি এখন বিসিএস বলতে এর পারেন যে নাকি? এই যে অনেকে একটা শুনতে প্রশ্ন পাচ্ছি করেন যে না ভাইয়া অনেকে স্যার, বলে যে শুনতে পাচ্ছি না, নয়েজ রাইটিং এ হচ্ছে। ইয়াতে লেখা সবাইকে ভালো, মিউট করে দেন, প্যাসিভ ভয়েসে সবাইকে লেখা মিউট ভালো, করে দেন, অ্যাক্টিভ ভয়েস বাদে। এটা কি স্যার সত্য? আপনি শুনতে আসলে পাচ্ছেন? ভাই সবাইকে এটা মিউট খুব করে হার্ড দেন। এন্ড ফাস্ট হজম রুল নাই। বলা হয়ে এটা গেছে, আপনাকে আপনাকে বুঝতে একটা হবে বেশি যে কথা কখন কোন অডিয়েন্স একটা বেশি কথা সেন্টেন্স বলছে। কোন টোনে লিখবেন। কথার কথা আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিই। ধরেন আপনাদেরকে এমন একটা তারপর তো শুনতে আর্টিকেল বা পাচ্ছেন। আপনার স্যার এমন একটা কিছুই শুনতে সেন্টেন্স পাইনি লিখতে হচ্ছে। স্যার। সরি, স্যার অনেক স্যার নয়েজ কিছুই আসছিল, শুনতে শুনতে পাইনি, পাই নাই নয়েজ কিছু হচ্ছিল। লাস্টটায়। দাদা আপনি আচ্ছা সবাইকে নয়েজ মিউট হচ্ছে করে না? দেন, হজবল সবাইকে মিউট এলাকায় করে বেশি দেন। কথা বলতেছে। ওকে, এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দেখেন তো। এখন শুনতে আর পাচ্ছেন? লাস্টের কিছু কথাই আমরা শুনতে পাইনি, লাস্টের দিকে কথা আমি সবাইকে শুনতেই মিউট পাইনি করে স্যার। দিয়েছি। এই জন্য বলছি ভাই নিজেদের মাইকটা একটু অফ রাখবেন। ওকে, ওকে ক্লিয়ার এবার সবাই? আচ্ছা, হুম, ওকে। তো যেটা বলছিলাম, তো এখানে কি হয়েছে আমাদের? তাহলে আর কি? তাহলে আমাদের এখানে কি ভাইয়া? অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়েছে। তাহলে আপনারা কি হেডলাইন গুলো ধরতে পারছেন? মানে হেডলাইন গুলোকে কিন্তু কি সেন্টেন্স আকারে লেখা হয় না সাধারণত। ওকে, এই কারণে দেখবেন যে সেখানে কিন্তু সাধারণত ফুল স্টপ থাকে না। বুঝতে পেরেছেন? সো আমরা মোটামুটি পেপারে হেডলাইন গুলো কিভাবে লেখা হয় সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। যেটা বলছিলাম আমরা, এখন দেখেন সিএনএন এর আরেকটা হেডলাইন আমি দিয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমান সময়। সেটা হচ্ছে কি আমাদের ইসরায়েলি যে আগ্রাসনটা চলতেছে, ঠিক আছে, অমানবিক অত্যাচার গাজার উপরে বা ফিলিস্তিনের উপরে, তো সেটা নিয়ে ওরা একটা কি লেগেছে এরকম যে ইসরায়েল গিভস ফাইনাল অ্যাপ্রুভাল টু কন্ট্রোভার্সিয়াল সেটেলমেন্ট প্ল্যান দ্যাট স্প্লিটস দ্য অকুপাইড ওয়েস্ট ব্যাংক ইন টু। কথার কথা ধরেন আমি এখানে একটা ফুল স্টপ দিয়েছি, আমাকে একটু জাস্ট বলতে পারবেন তাহলে কি এটা একটা সেন্টেন্স হবে নাকি হবে না যদি এখানে একটা ফুল স্টপ থাকে? Israel gives final approval to controversial settlement plan that splits the occupied West Bank in two. এটা অবশ্যই একটা সেন্টেন্স হবে, রাইট? কারণ হচ্ছে কি এখানে সব দেখেন ইসরায়েলের পরে যে আমাদের ভার্বটা আছে সেটা কিন্তু ইসরায়েলের সাথে কি করছে, এগ্রি করছে। ইসরায়েল একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, গিভের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। ওকে, বুঝতে পারছি। তার এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর গুলো আমরা এক্সটেনশন কি দিয়েছে মানে কিসের মানে কি দিচ্ছে এটা আমরা পরে দেখছি যে ফাইনাল অ্যাপ্রুভাল টু ব্লা 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 ব্লা। ঠিক আছে, আচ্ছা এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে সাবজেক্ট কি। এখন আমাদের একটা সরি সেন্টেন্স কি আমরা সেটা বুঝতে পেরেছি। এখন বাক্য যদি বুঝি, বাক্যে দেখেন এখানে শুধু কিন্তু সাবজেক্ট আর আমাদের যে কি ফাইনাইট ভার্ব আছে তা কিন্তু না, এখানে কিন্তু আরেকটা বিশাল জিনিস আছে। তো এই জিনিসটাকে আমরা কিন্তু পড়বো। সো গ্রামারে এটাকে আমাদের বলা হয় ভাই ক্লজ, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লজ হচ্ছে আপনার ফ্রি রাইটিং এর সবচেয়ে বিগেস্ট উইপন, মাথায় রাখবেন। মানে ক্লজ এবং ফ্রেজ ছাড়া ফ্রি রাইটিং সম্ভব না। এবং আরেকটা জিনিস, আইবি এর টিচাররা দেখে আপনি আপনার লেখার মধ্যে ক্লজ এবং ফ্রেজের ব্যবহার করছেন কিনা। মানে যখন আইবিএ ভিত্তিক কোনো জব এক্সাম হয়, অনেকে বলে না যে ভাই আইবিএ জব এক্সাম নিচ্ছে, আমি রিটেন পাস করছি না বা রিটেন পাস করলেও চাকরি হচ্ছে না। একটাই কারণ যে আপনার খাতার মধ্যে যদি ক্লজ এবং ফ্রেজের ব্যবহার না থাকে, অন্য ফ্যাকাল্টিরা কিভাবে খাতা কাটবে সেটা তাদের ব্যাপার, হয়তো একটা নাম্বার দিবে। কিন্তু আইবিএ ক্ষেত্রে জব, কারণ আইবিএ যে জব এক্সাম গুলো না এগুলো তো খুব বড় বড় পদের না, তাই না? অল্প কিছু পদের, বিসিএসসি ছিল, আপনার এনএসআইডি, এগুলো তো খুব অল্প অল্প পদের জব, তাই না? কয়দিন আগে ব্যবসা হলো দেখেছেন, 10, 20, 30, 40, এর থেকে বেশি হয় না, খুব বেশি হয়তো 70 যায়, যেমন সাধারণত 78 ছিল, এর বেশি তো আসলে হওয়ার কথা না। ওকে, তো এইসব জবগুলো যদি আপনাকে ক্র্যাক করতে হয় অবশ্যই আপনাকে কি করতে হবে, এই জিনিসটাকে কি করতে হবে, অবশ্যই ইমপ্রুভ করতে হবে এবং সেখানে ক্লজ এবং ফ্রেজের ধারণা রাখতে হবে। তো আমরা এখন শিখবো যে ভাই ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। এটা যদি আমি ভাঙি, বাক্য অংশ দুইটা মিলে হচ্ছে বাক্যাংশ, তাহলে বাক্যের একটা অংশ সেটাকে আমরা ক্লজ বলছি। এখন এইটা যেহেতু আসলে ক্লিয়ার না যে ক্লজ জিনিসটা কি, তাহলে ক্লজ জিনিসটা কি কি বলা হচ্ছে দেখেন, যে বাক্যের অংশ পার্ট অফ এ সেন্টেন্স। ঠিক আছে, তো দেখেন ক্লজের একটা বই আছে, ক্লজ নিজেই কি করতে পারে ভাইয়া, সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে। এটা হচ্ছে ক্লজের একটা অনন্য বৈশিষ্ট্য। সে বাক্যের একটা অংশ, কিন্তু তাকে যদি আপনি আলাদা করে ফেলেন বাক্য থেকে, তাহলে সে নিজেও কি করতে পারবে, একটা সাবজেক্ট, সে নিজেও একটা সেন্টেন্স হিসেবে ফাংশন বা কাজ করতে পারবে। তাহলে সেন্টেন্স হতে হলে কি কি লাগবে ভাই? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তো ক্লজের অবশ্যই কি থাকবে ভাই? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ওকে, ক্লজের আবার বলছি কি দেখেন, ক্লজের কি থাকবে? সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে।
তারপরে কি বলছে দেখেন, একটা সেন্টেন্সে আমাদের মোর দেন ওয়ান ক্লজ থাকতে পারে, একটা ক্লজের বেশিও কি থাকতে পারে ভাই ক্লজ, একাধিক ক্লজও কি থাকতে পারে, একটা বাক্যে থাকতে পারে। ঠিক আছে, আরেকটা কি বলেছে যে ক্লজ কে, এটা ইম্পর্টেন্ট, সবাই জাস্ট মাথা রাখেন যে ক্লজ কে আমরা রিডিউস করে কি পাই, ফ্রেজ পাই। ফ্রেজ আরেকটা জিনিস, এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো নেক্সট, তো 3 নম্বর ক্লাসে আপনারা জেনে যাবেন যে ফ্রেজ জিনিসটা কি, বা সেকেন্ড ক্লাসে জেনে যেতে পারেন। তবে জাস্ট মাথা রাখেন যে ক্লজকে আমরা রিডাকশন করলে, রিডাকশন মানে কি, একটু কাটছাট করলে আমরা কি পাবো, ফ্রেজ পাবো। ওকে, তাহলে আমরা যেটা বলেছি যে ক্লজ এবং ফ্রেজ হচ্ছে আমাদের ইসেনশিয়াল টুলস ফর ফ্রি রাইটিং, এবং এই দুইটার ব্যবহার আপনি যত আপনার খাতার মধ্যে করতে পারবেন, বিশেষ করে শুরুতে এবং শেষে। শুরুতে তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই, এটা হচ্ছে আমার সিগনেচার স্টাইল, যে আমি সবসময় যখনই আমি প্রথম সেন্টেন্সটা যখন লিখি সেখানে ভাই ক্লজ এবং ফ্রেজ থাকে, অবশ্যই থাকে ভাই। এবং আমি যদি আপনাদেরকে আজকে শুরুতে বলে ফেলি, অ্যাজেটিভ ক্লজ এবং অ্যাজেটিভ ফ্রেজ, যেটাকে আমরা রিডিউসড অ্যাজেটিভ ক্লজ বলি, ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি আমার প্রথম সেন্টেন্সটা শুরু করি। ঠিক আছে, যেন টিচার বুঝে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা, টিচার তো আমার জেন্ডার জানে না, টিচার তো আমাকে চিনে না, কিন্তু টিচার একটু ইয়া করতে পারে যে না, এই ছেলেটা ক্লজ ফ্রেজের ব্যবহার জানে, তার মানে কি তার ইংরেজিটা এভারেজ মানুষ থেকে ভালো। তাহলে এই যে একটা ফার্স্ট ইমপ্রেশন যে আমি আনতেছি, টিচাররা হয়তো আমার কি করো না, মাঝখানে লেখাগুলো ওভারলুক করে যাবে, মানে কি লিখেছি সে সে just একটা গুড ইমপ্রেশন দিয়ে কি করবে, আমাকে একটা ভালো নাম্বার দিয়ে চলে যাবে। আর আপনি যদি খাতা একটু কাটা ছিটা বাদ দিয়ে যদি লিখতে পারেন ভাই, বিশেষ করেন ইউ আর শিওর টু গেট মার্কস। এবং এই কারণে দেখবেন অনেকে খুব বেশি পড়ালেখা করে না কিন্তু জব পেয়ে যায়, তারা জাস্ট এই টেকনিক গুলো জানে যে টিচার কোন কোন জায়গাগুলো দেখে মার্কিং করে। সুতরাং আমার কথাগুলো একটু শুনবেন, সেভাবে নিজের লেখাটা পরবর্তী লেখার চেষ্টা করবেন এবং বিশ্বাস করবেন এটাতে আপনার একটা ভালো মার্কস আসবে। ওকে, তাহলে আমরা সব বুঝতে পেরেছি ক্লজ নাকি, ক্লজের কি থাকবে, সাবজেক্ট অফ ফাইনাল ভার্ব থাকবে। আচ্ছা, তো সাধারণত ক্লজের এক একটা প্যারামিটার উপর বেস করে ক্লজকে অনেকভাবে ভাগ করা যায়। ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা জাস্ট আপনাদের একটা মাথায় ঢুকাই দেই যে এই যে তিনটা ক্লজ, এই তিনটা ক্লজের ব্যবহার আমাদেরকে শিখতে হবে। আইডেন্টিফিকেশন আমরা শিখি অবশ্য প্রিলির জন্য, আমরা কি করি শুধু আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ, কিন্তু এগুলাকে বাক্যে মানে প্রয়োগ করাটাকে আমাদের এখন শিখতে হবে। এটাকে বলা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রাইটিং, যাই বলেন না কেন। ওকে, তো এখানে একটা কথা আছে ভাইয়া, অনেকে এই যে বলেন যে ভাই অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এই দুটা কিছুটা আলাদা না, উত্তর হচ্ছে হ্যাঁ কিছুটা আলাদা, তবে আমাদের যতটুকু দরকার ততটুকু যেটা আমরা শিখতেছি, তো আপাতত ধরে নেই যে এই দুইটা মোরলেস অলমোস্ট সেম, যদি কিছুটা পার্থক্য অবশ্যই আছে, আমি সব হয়তো বলবো, কিন্তু জাস্ট এখন এগুলো নিয়ে মাথা থেকে ইয়া করে ফেলে ফেলে দেন, জাস্ট মাথা রাখেন এই যে তিনটা ক্লজ আছে আমাদের, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আর হচ্ছে আমাদের নাউন ক্লজ, এই তিনটা ব্যবহার যদি আমরা শিখতে পারি এবং সেটা যদি আমরা খাতায় ব্যবহার করতে পারি, আমাদের শিক্ষক আমাদেরকে গড়পড়তা নাম্বার, যে নাম্বারটা দিত তার থেকে তো বেশি নাম্বার দিবে, হয়তো না, অবশ্যই দিবে। আচ্ছা, এখন আমরা প্রথমটা শিখবো আমরা, ঠিক আছে, প্রথমটা একটু শেখার চেষ্টা করবো, হচ্ছে অ্যাজেটিভ ক্লজ, এবং আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাজেটিভ ক্লজটা শেখা। তাহলে অ্যাজেটিভ ক্লজে দেখেন আমরা দুইটা ইয়া পাচ্ছি, আমরা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে অ্যাজেটিভ আর একটা হচ্ছে আমাদের কি ক্লজ। ক্লজ কি জিনিস এটা আমরা কিন্তু বুঝে গেছি, এখন আমাদের দেখতে হবে যে অ্যাজেটিভ জিনিসটা আসলে কি, অ্যাজেক্টিভ, এখানে ডিটা সাধারণত সাইলেন্ট থাকে উচ্চারণের সময়। আচ্ছা, তো আমরা আগে দেখি অ্যাজেটিভ জিনিসটা কি। আমরা বলেছি অ্যাজেটিভ কি করে ভাই, নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যে নাউনকে মডিফাই করে সে অবশ্যই প্রোনাউনকে মডিফাই করবে, কারণ নাউনের বদলে তো কি হয়, প্রোনাউন ব্যবহৃত হয়। আবার নাউন যদি থাকে, নাউন ফ্রেজও থাকবে, ক্লিয়ার, একই জিনিস। যে নাউনকে মডিফাই করে সে নাউন ফ্রেজকে মডিফাই করবে, সে নাউন ক্লজকেও মডিফাই করবে। এখন আমি আপনাদের জাস্ট একটু বলি যে ভাই নাউন আর নাউন ফ্রেজ দুটা কি খুব বেশি আলাদা জিনিস, জাস্ট আমি আপনাদের একটু যদি সহজ করে বলি, যেন আমি বললাম যে রহিম ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে, রহিম ইজ মাই ফ্রেন্ড, তাহলে এই বাক্যের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে রহিম, যে একটা কি নাউন, তাই না ভাইয়া? এখন আমি যদি এটা বলি যে মাই ফ্রেন্ড, খেয়াল করে দেখবেন সবাই, মাই ফ্রেন্ড ইজ এ হাম্বল পারসন, জাস্ট এক্সাম্পলটা দেখেন, আমি বললাম যে মাই ফ্রেন্ড ইজ এ হাম্বল পারসন। তা দেখেন তো এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল, তাই না, শুধু একটা ওয়ার্ড ছিল রহিম, ওই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটাকে আমরা নাউন বলছি। তাহলে এখানে সাবজেক্টটা কি, অবশ্যই মাই ফ্রেন্ড, কিন্তু এখানে কি ভাই একটা ওয়ার্ড আছে, উত্তর হচ্ছে না, এখানে কি আছে ভাইয়া, দুইটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, মাই এবং ফ্রেন্ড। এখন যেহেতু গ্রুপ অফ সাম ওয়ার্ডস, যে কয়েকটা ওয়ার্ডের যখন একটা কি ভাই সমষ্টি যখন কি হিসেবে ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা সাধারণত কি বলি, নাউন ফ্রেজ বলি। মোটামুটি কি একটা আইডিয়া পেয়েছেন যে নাউন এবং নাউন ফ্রেজ কি জিনিস? ওকে, মোর দেন ওয়ান ওয়ার্ড থাকলে সেটা সাধারণত আমরা কি বলবো, নাউন ফ্রেজ বলবো। তবে আমরা পরবর্তীতে আরো পড়বো, যখন নাউন ক্লোজ পড়বো তখন নাউন ফ্রেজটা আমরা শিখে যাবো। ওকে, জাস্ট আপাতত মাথায় রাখেন যে নাউন ফ্রেজ জিনিসটা আর নাউনটা কি। ওকে, আর নাউন ক্লোজ আমরা আলাদা করে শিখবো। তাহলে অ্যাজেটিভ সাধারণত কি করে ভাইয়া, এই নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ সবগুলোকে কি করতে পারে, মডিফাই করতে পারে। এখন একটা জিনিস আপনারা একটু দেখেন, তাহলে একটু ক্লিয়ার হবেন।
যেমন আমি বললাম শি ইজ এ বিউটিফুল গার্ল। সবাই খেয়াল করেন তো, শি ইজ এ গার্ল এটা বললে কিন্তু আমার হয়ে যেত, তাই না? ও একটা মেয়ে। এখন দেখেন আমি এই গার্লটা কিন্তু একটা নাউন, তাই না? এই নাউনকে আমি মডিফাই করেছি। আমি মডিফাই করা মানে কি বোঝায়? এক্সট্রা ইনফরমেশন দেয়া। আই রিপিট, মডিফাই করা বলতে আমরা কি বুঝি? মডিফিকেশন মিন্স হোয়াট? মডিফিকেশন মিন্স টু প্রোভাইড এক্সট্রা ইনফরমেশন। আমরা যদি অতিরিক্ত কোনো তথ্য দেই, ঠিক আছে, সেটাকে আমরা তখন কি বলি? মডিফিকেশন বলি। তাহলে দেখেন তো এখানে কি বলেছে, যে শি ইজ এ বিউটিফুল গার্ল। আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা এটা বলতে পারতাম না, শি ইজ এ গার্ল বললে হয়ে যেত। তো আমি যখন এখানে এক্সট্রা করে একটা ওয়ার্ড দিয়েছি গার্লের আগে, সেটা হচ্ছে বিউটিফুল, দ্যাট মিনস ইট প্রোভাইডস সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য গার্ল, যে কি মেয়েটা সুন্দর, বিউটিফুল। তাহলে এই যে শি ইজ এ বিউটিফুল গার্ল, দেখেন তাহলে এখানে বিউটিফুল যে ওয়ার্ডটা, সে কাকে মডিফাই করছে? সে এই গার্লকে মডিফাই করছে। আর যেহেতু একটা গার্ল হচ্ছে একটা নাউন, তো নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওকে, তাহলে আমাদের এখানে বিউটিফুলটা আমাদের এখানে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি যে ভাইয়া অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে না পরে বসে, আপনার উত্তর কি হবে? আর যদি আপনাকে প্রশ্ন করি যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে নাকি নাউনের পরে, আপনার উত্তর কি হবে? একটু আমাকে কাইন্ডলি যদি বলেন। তাহলে আপনারা কয়জন বলছেন যে ভাইয়া অ্যাডজেক্টিভ যে নাউনটাকে মডিফাই করে তার আগে বসে? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা এরকম কোনো ইয়ে শিখি নাই। আমরা আমরা একটা উদাহরণ দেখি। পুলিশ ফাউন্ড দ্য ম্যান ডেড। সবাই এই উদাহরণটা একটু দেখি তো। পুলিশ ফাউন্ড দ্য ম্যান ডেড, পুলিশ লোকটিকে মৃত অবস্থায় পেয়েছিল। আমরা এতটুকু পর্যন্ত বললে কিন্তু সেন্টেন্সটা হয়ে যেত, পুলিশ ফাউন্ড দ্য ম্যান, তাই না? পুলিশ খুঁজে পেয়েছিল, কাকে খুঁজে পেয়েছিল? দ্য ম্যান, মানুষটিকে খুঁজে পেয়েছিল। এখন আমি যখন এই যে ডেড বলেছি, ডিইএড, মৃত, এই মৃতটা কাকে মডিফাই করে? পুলিশকে মডিফাই করে, ফাউন্ডকে মডিফাই করে, নাকি ম্যানকে মডিফাই করে? উত্তর হচ্ছে ম্যানকে মডিফাই করে, যে লোকটাকে পেয়েছিল কি অবস্থায়? মৃত অবস্থায়। দ্য পুলিশ ফাউন্ড দ্য ম্যান ডেড। তাহলে এই যে ডেড, ও কিন্তু কি করতেছে? আমাদের এই যে নাউন ফ্রেজ দ্য ম্যান, দেখেন এটা কিন্তু নাউন ফ্রেজ বলছে, কারণ এখানে কি মোর দেন ওয়ান ওয়ার্ড আছে। তাহলে এই যে নাউন বা নাউন ফ্রেজটাকে মডিফাই করেছে কে? এই ড্যাড। তাহলে এটা অবশ্যই কি হবে? আমাদের অ্যাডজেক্টিভ হবে। রাইট ভাইয়া? আমরা কি ধরতে পেরেছি? তার মানে চমৎকার, রাকিবুল যেটা বলেছে যে অ্যাডজেক্টিভ সাধারণত যে নাউনকে মডিফাই করে তার আগে বসে, তবে তার পরেও বসতে পারে। ওকে, ক্লিয়ার? তার মানে অ্যাডজেক্টিভ যে নাউনটাকে মডিফাই করে তার আগেও বসতে পারে, সাধারণত আগেই বসে, তবে পরেও বসতে পারে। ওকে, ক্লিয়ার সবাই ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, এত পর্যন্ত যদি বুঝি, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো আমরা। তাহলে আমরা এই যেটা বললাম যে অ্যাডজেক্টিভ ক্যান বি প্লেসড বিফোর অর আফটার দ্য নাউন ইট মডিফাইস। ওকে, এটা যদি আমরা বুঝি, তাহলে এখন একটা জিনিস দেখবো। তাহলে আমরা এখন অ্যাডজেক্টিভ ক্লজ বুঝবো। অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি করে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ যে কাজটা করে অ্যাডজেক্টিভ ক্লজ সেই কাজটাই করে। তাহলে আমরা এটা বলতে পারি এর সংজ্ঞাটা, যে যে ক্লজটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, আবার বলছি, যে ক্লজ অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? কারণ আমরা ক্লজ জানি, আমরা অ্যাডজেক্টিভও জানি। ঠিক আছে, তাহলে যে ক্লজটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা কাইন্ডলি কোনো আঁকাবুকি কিছু করিয়েন না। ঠিক আছে? আঁকাবুকি করলে স্ক্রিনের উপর দাগ পড়ে যায় এবং সেটা সবার কাছে ভিজিবল হয়। তো সুতরাং এই কাজটা একটু করা থেকে আমরা বিরত থাকবো। ওকে? আচ্ছা। তো যেটা বলছিলাম। আচ্ছা। তা এখন একটা দেখেন, অ্যাডজেক্টিভ ক্লজ এর সাথে কিন্তু আমাদের একটা পার্থক্য আছে। কার? অ্যাডজেক্টিভ এর একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ কি হতে পারে? যে নাউনকে মডিফাই করে তার আগেও বসে পরেও বসতে পারে। তবে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনটাকে মডিফাই করবে তার পরে বসে। খেয়াল করছেন? যে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা নাউন ফ্রেজটাকে মডিফাই করবে তার অবশ্যই কি বসবে ভাই? পরে বসবে, আগে বসতে পারবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পরেও বসে, আগেও বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ আগে বসতে পারবে না। অবশ্যই যে নাউন বা নাউন ফ্রেজটাকে মডিফাই করবে তার পরে বসবে। তাহলে আমরা একটু জাস্ট তাকাই। এখন দেখেন, তাহলে আমি যদি এটাকে বলি, দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুনাইট হু হ্যাজ লং হেয়ার, এটা কি কারেক্ট অর ইনকারেক্ট?
দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুনাইট হু হ্যাজ লং হেয়ার। আমরা যদি এই সাবজেক্ট এই সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে দ্য গার্ল এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, রাইট? তাহলে ইজ হচ্ছে আমাদের কি ফাইনাল ভাবটা যে ইয়ার সাথে এগ্রি করেছে, সাবজেক্টের সাথে এগ্রি করেছে, ঠিক আছে? আর বাকি পার্টটাকে আমরা এক্সটেনশন দিতে পারি যে কি আছে, সে কি অ্যাবসেন্ট কখন, আজকে, শি ইজ অ্যাবসেন্ট টুনাইট। হু হ্যাজ লং হেয়ার, খেয়াল করে দেখেন তো এই অংশের দিকে একটু তাকান, হু হ্যাজ লং হেয়ার। এখানে হু কাকে রেফার করতেছে? ওই দ্য গার্ল, মেয়েটাকে রেফার করতেছে, তাই না? তার মানে দ্য গার্লকে রেফার করতেছে, দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। তাহলে খেয়াল করছেন এই যে হু হ্যাজ লং হেয়ার, এটাকে আমরা লিখতে পারি দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। তাহলে দেখেন তো এই যে একটা ক্লজ, এই ক্লজটা এটা একটা ক্লজ না অবশ্যই, যে হু হ্যাজ লং হেয়ার। হু এর ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, জাস্ট আপনি মাথায় রাখেন যে হু মানে এখানে কি দ্য গার্লকে রেফার করছে, তা দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। তো দেখেন তো এটা একটা ক্লজ, কারণ হচ্ছে কি এখানে সাবজেক্ট আছে হু বা দ্য গার্ল, আর কি আছে এখানে ফাইনাল ভার্ব আছে হ্যাজ, যে ভার্বের সাথে এগ্রি করেছে, তাই না? তাহলে এখন বলেন তো এখানে কি এটা কি ভুল নাকি ভুল না? উত্তর হচ্ছে এটা ভুল, কারণ এই ক্লজটা হচ্ছে আমাদের অ্যাজেটিভ ক্লজ, যে কাকে মডিফাই করছে? দ্য গার্লকে মডিফাই করছে, কিন্তু এখানে বসেছে কোথায়? দ্য গার্লের পরে বসে নাই, পরে বসে নাই। তাহলে এটা শুদ্ধ আনসারটা কি হতো ভাইয়া? এটা হতো এটা, দেখেন দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে, এটা হচ্ছে আমাদের কি মূল সেন্টেন্সটা। আর এই যে হু হ্যাজ লং হেয়ার, ও কাকে মডিফাই করছে? ও দ্য গার্লকে মডিফাই করছে, তার মানে দ্য গার্লের ঠিক পরে বসবে। ক্লিয়ার? এতক্ষণ থেকে বুঝতে পেরেছেন? এখন যারা একটু বুদ্ধিমান তারা আমাকে একটা প্রশ্ন করে ফেলেছেন যে ভাইয়া এখানে কমা কি দিতে হয় না, বা কমা কি দেওয়া যায় না, বা কমা কি অবশ্যই দিতে হয়? আমরা জাস্ট কি বলেছি যে এই সব কিছু বাদ দিয়ে আমরা আগে ক্লজ এবং আমরা অ্যাজেটিভ ক্লজটা আগে বোঝার চেষ্টা করি, তারপর আমরা আসবো নেক্সট দিন যে কমা দিলে কি হয়, কমা না দিলে কি হয়। অবশ্যই কমা কি দিলে একটা মিনিং হয়, কমা না দিলে একটা মিনিং হয়। তবে সেটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, আমাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে কি আগে শিখা যে জিনিসটা আসলে কি। আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব, ঠিক আছে? কারণ অ্যাজেটিভ ক্লজটা আমরা নেক্সট দিন আবার আলোচনা করবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজেটিভ ক্লজ এবং অ্যাজেটিভ ফ্রেজ এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফ্রি রাইটিং এর জন্য। সবাই ক্লিয়ার আমরা? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস হতে হবে, হু জিনিসটা কি? হু কে আসলে আমাদের বলা হচ্ছে ক্লজ মার্কার। আমরা সাধারণত জানি যে ইংরেজিতে আমরা সাধারণত একই জিনিস বারবার রিপিট করি না, ঠিক আছে? হয় আমরা সেটা প্রোনাউন দ্বারা রিপ্লেস করি, আর এখানে আমরা দ্য গার্ল, আবার আমরা কি এই যে হু এখানে কাকে রেফার করছে? আমার দ্য গার্লকে রেফার করছে। তাহলে দ্য গার্ল, দ্য গার্লের বদলে আমরা ক্লজ মার্কার মানে ক্লজ ইনিশিয়েট করতেছে কে? এখানে হু। তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে, ইংরেজিতে আমাদের বলা হয় ক্লজ মার্কার। এরকম আমরা কিছু রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কি করি? ক্লজ মার্কার গুলা ব্যবহার করি। হু, হুম, হুজ, হোয়ার, ওয়েন, হুইচ, দ্যাট, ওয়াই। এইগুলাকে আমরা সাধারণত কি এই রিলেটিভ প্রোনাউন গুলাকে আমরা ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করি, মানে যে ক্লজের ইনিশিয়েট করে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ক্লজ মার্কার একটু সবাই খেয়াল করবেন। ক্লজ মার্কার সে কি করতে পারে ভাই? ক্লজ মার্কারকে আমরা সাধারণত সিএম বলি, মানে শর্টকাট আমরা সিএম বলছি। এই সিএম নিজে কি হিসেবে কাজ করতে পারে? সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, সবসময় না, মাঝে মাঝে। কি বলেছি বুঝতে পেরেছেন? যেমন আমি দেখেন এই সেন্টেন্সটাতে দ্য গার্ল হু হ্যাজ লং হেয়ার, এখানে কিন্তু হু কি সাবজেক্ট হিসেবে কাজ করছে। তবে সব নট নেসেসারি যে সবসময় কি করবে ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে কাজ করবে। ক্লিয়ার সবাই? ওকে। আর ক্লজ মার্কার যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে সে যে ইয়ার পরে বসছে, নাউনের পরে বসছে বা নাউন ফ্রেজের পরে বসছে, ঠিক সেই নাউন ফ্রেজটাকে কি রেফার করে। যেহেতু এখানে হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ হু এর পরে কি আছে? আমাদের ভার্ব আছে হ্যাজ। তাহলে হু নিশ্চয়ই এখানে কি ক্লজ মার্কার, এটা একই সাথে ক্লজ মার্কার, এবং এটা একই সাথে আমাদের কি সাবজেক্ট। তো এই যেহেতু আমাদের এখানে ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এই সাবজেক্ট আসলে কে? এই সাবজেক্ট হচ্ছে এই ক্লজ মার্কারটা যে নাউন ফ্রেজের পরে বসেছে তাকে রেফার করবে। দ্যাট মিনস দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। ক্লিয়ার সবাই? কমা দিয়ে অবশ্যই লেখা যায় উইলিয়াম শেক্সপিয়র, তবে এটা আমরা নেক্সট দিন শিখবো, ঠিক আছে? আমরা আগে জাস্ট বেসিক স্ট্রাকচারটা একটু শেখার চেষ্টা করি, ঠিক আছে? অ্যাজেটিভ ক্লজ তো আমি আপনাকে একদিনে শিখিয়ে ফেলতে পারবো না, ওকে? আচ্ছা, এতটুকু আমরা যদি বুঝতে পারি ক্লজ মার্কার মোটামুটি আমরা একটা দেখলাম। এখন আসি ভাইয়া, ধরেন আমি ডেইলি স্টার থেকে আরেকটা কি পেয়েছি, এটা আপনারা আমি দেখাবো, আগে আমি জাস্ট আমি স্লাইডটা দেখাই। আমরা এটা পেয়েছিলাম কোথায়? ডেইলি স্টার পেপার থেকে একটা আর্টিকেল ছিল এরকম, যে এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড টু বুস্ট ডিজিটাল সেলফ রিলায়েন্স। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্স দেখার আগে আমরা একটু আবার শুরুতে চলে যাই। এখন বলতে পারেন যে ভাইয়া শুরুতে আপনি যে দুইটা লাইন দেখাইছিলেন, লাইনগুলো আসলে কি ছিল? দেখেন আমি এলডিসি থেকে, এলডিসি আর্টিকেল একটা লাইন এরকম পেয়েছিলাম, এটা হচ্ছে এটা। সবাই একটু খেয়াল করবেন। লজিস্টিক্স which spans over 22 subsectors has been neglected for decades. তাহলে এখন আমাকে বলেন তো যে এই যে এখানে দেখেন কমা দিয়ে কি করেছে আমাদের? এটাকে আলাদা করে দিয়েছে কাকে? আমাদের
অ্যাজরিভ ক্লজটাকে। এই অ্যাজরিভ ক্লজ হুইচ স্প্যান্স ওভার 22 সাবসেক্টরস, এই অ্যাজরিভ ক্লজটা কোন নাউন বা নাউন ফ্রেজকে করছে, মডিফাই করছে? উত্তর হচ্ছে লজিস্টিক্সকে। তো এখানে কমার ব্যবহারটা আমরা আপাতত ইগনোর করি, আমরা ধরি যে কমা নাই, মানে কমার থাকা না থাকাটা আমার এখানে কোনো পার্থক্য আনছে না আপাতত। তা এখানে কি লজিস্টিক্স যে আমাদের কি আছে, আমাদের সাবজেক্ট, এই লজিস্টিক্স এর পরে কি করেছে আমরা, হুইচ স্প্যান্স ওভার 20। আচ্ছা, এখানে আবার এস আছে, দ্যাট ডাজন্ট মিন যে এটা প্লুরাল, ঠিক আছে? এখানে একটু খেয়াল করবে সবাই, লজিস্টিক্স হ্যাজ বিন নেগলেক্টেড ফর ডিকেডস, এটা হচ্ছে আমাদের কি মূল সেন্টেন্সটা। আর যখন হুইচ স্প্যান্স ওভার 22 সাবসেক্টরস বলেছি, তখন এই যে হুইচটা কিন্তু আবার কি ক্লজ মার্কার, যেটা একই সাথে আমাদের কি আবার এই ক্লজ মার্কার আবার একই সাথে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবজেক্ট কোনটা? লজিস্টিক্স। দ্যাট মিন্স লজিস্টিক্স স্প্যান্স ওভার 22 সাবসেক্টরস। ক্লিয়ার? সো এত পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তাহলে এখানে বলেন তো লজিস্টিক্স যে একটা কি নাউন, সে কিন্তু আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? তার মানে আমরা এটা বলতে পারি না যে সাবজেক্ট পজিশনে যখন যখন কোনো নাউন থাকে, সেই নাউনটাকে আমরা কি করতে পারি, চাইলে অ্যাজরিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারি। ক্লিয়ার? আমরা কি প্রথম ধারণাটা পেয়েছি? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জানি যে ভাইয়া নাউন তো শুধু সাবজেক্ট হিসেবে যে ব্যবহৃত হয় তা না, নাউন কিন্তু আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তাই না? আমি ধরলাম যে অবজেক্ট হিসেবে কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। তাহলে যেহেতু যে কোনো নাউনকে মডিফাই করে অ্যাজরিভ ক্লজ, তার মানে কি সাবজেক্টকে যেমন মডিফাই করতে পারে, একইভাবে অবজেক্টকেও কি করতে পারবে, মডিফাই করতে পারবে। যেমন দেখেন সিএনএনটা দেখেন, এখানে কি বলেছে যে ইসরায়েল ছিল আমাদের সাবজেক্ট, ইসরায়েলকে কিন্তু আর মডিফাই করে নাই, ও ডাইরেক্ট কি করেছে, ভার্বে চলে গেছে যে ইসরায়েল গিভস ফাইনাল অ্যাপ্রুভাল, এক্সটেনশন হচ্ছে কি ফাইনাল অ্যাপ্রুভাল টু কন্ট্রোভার্সিয়াল সেটেলমেন্ট প্ল্যান। কিসের ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছিল ভাইয়া? ফাইনাল অ্যাপ্রুভালটা হচ্ছে কিসের? কন্ট্রোভার্সিয়াল সেটেলমেন্ট প্ল্যান। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পেয়ে যাব। তাহলে ইসরায়েল কিসের ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছিল? কন্ট্রোভার্সিয়াল সেটেলমেন্ট প্ল্যানের ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছিল। আচ্ছা, যেহেতু এইটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, এখন দেখেন তো এই অবজেক্টের পরে কি এনেছে আবার, দ্যাট। এই যে ক্লজ মার্কার একটা এনেছে দ্যাট, আমি বলেছিলাম না হুইচ বা দ্যাট, এটা হচ্ছে কি ক্লজ মার্কার। তাহলে দ্যাট স্প্লিটস দ্য অকুপাইড ওয়েস্ট ব্যাংক ইন টু, ঠিক আছে? তার মানে কি এটা দুইটা ভাগে অকুপাইড ওয়েস্ট ব্যাংকে ভাগ করেছে। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে? তার মানে দেখেন এখানে আমরা এটা বলতে পারি যে দ্যাট, সবাই খেয়াল করবেন, দ্যাট স্প্লিটস দ্য অকুপাইড ওয়েস্ট ব্যাংক ইন টু, এই যে জিনিসটা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কি ভাই, এটা অ্যাজেটিভ ক্লজ। ক্লিয়ার সবাই? এখন আমার প্রশ্ন, এই অ্যাজেটিভ ক্লজটা কাকে মডিফাই করেছে এই সেন্টেন্সে? উত্তর হচ্ছে সাবজেক্টকে অবশ্যই না, কারণ ইসরায়েলের পরে তো আমার কি বসে নাই, এই অ্যাজেটিভ ক্লজটা বসে নাই। এই অ্যাজেটিভ ক্লজটা কার পাশে বসেছে? কন্ট্রোভার্সিয়াল সেটেলমেন্ট প্ল্যানের পরে বসেছে। তার মানে কি অবজেক্টকে মডিফাই করছে। তার মানে আমরা একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে অ্যাজেটিভ ক্লজ সাধারণত অ্যাজেটিভ ক্লজ সাধারণত নাউনকে যেমন সাবজেক্টকে যেমন মডিফাই করতে পারে, অবজেক্টকেও মডিফাই করতে পারে। ক্লিয়ার? এবং এইটা কিন্তু আপনার একটা ভাইটাল একটা টুল আপনার কাছে। আপনি যখন কোন একটা সেন্টেন্স লিখবেন, তখন আপনাদের দুইটা অপশন থাকবে, হয় আমি সাবজেক্টটাকে কি করব, মডিফাই করব অ্যাজেটিভ ক্লজ দিয়ে, এক্সাম হলে কথা বলছি আমি, হয় আমি যে সাবজেক্ট টপিকটা নিয়ে কথা বলতে বলেছে ওইটা তো আমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তাই না? সাবজেক্টটাকে কি করতে পারবো, মডিফাই করতে পারবো অ্যাজেটিভ ক্লজ দিয়ে। অথবা আমার মনে হচ্ছে আমার টপিক নলেজ অল্প, মানে আমি খুব কম জানি, তখন তো আমার কি চুইংগামের মধ্যে এটা চিবাই চিবাই লিখতে হবে, তাই না? মানে অল্প টপিক নলেজ, কিন্তু আমার খাতা তো ভরাতে হবে 3 পৃষ্ঠা। তখন আমি এই কাজটা করতাম, তখন আমি অবজেক্টকে কি করতাম, একটু মডিফাই করতাম অ্যাজেটিভ ক্লজ দিয়ে, অ্যাজেটিভ ফ্রেজ দিয়ে। শিখাবো আপনাদেরকে। অনেক সময় এরকম হয় না যে এক্সাম হলে আপনি পরীক্ষিতে বসেছেন কিন্তু আনকমন টপিক পেয়েছেন, যেটা আপনি জীবনও কি পরে উল্টায় দেখেন নাই। কথার কথা, আমার যে বিসিএসসি যে এক্সাম যে আইবি নিয়েছিল, সেখানে আমাদের একটা ইয়ে এসেছিল, প্যারাগ্রাফ এসে রাইটিং এসেছিল এরকম, ওয়ার্ক ওয়ার্ক ফোর্স, সরি, ওয়ার্ক এনভায়রনমেন্ট বা সামথিং কিছু একটা, আমি এক্সাক্ট ভুলে গেছি। তো দেখেন এই জিনিসটা ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, ঠিক আছে? ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট এসেছিল। তো এই জিনিসটা তো আসলে ভাই টু বি অনেস্ট আমার মনে হয় না কেউ কোনো বান্দা চাকরি পরীক্ষার ঠিক আগের দিন প্রশ্ন যদি না পেয়ে থাকে এটা পড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনস্টেন্ট বানায় লিখতে হচ্ছে, তাই না? এবং আপনার হাতে কিন্তু খুব বেশি যে আপনার কি আছে, টপিক নলেজ আছে বা সাবজেক্ট নলেজ আছে তা কিন্তু না। তখন আপনাকে এই ক্লজ ফ্রেজ সাহায্য করবে, এই যে চুইংগামের মতো টেনে টেনে যে আপনাকে বড় করে যে লিখতে হবে এই লেখাটা, তখন আপনাকে ক্লজ এবং ফ্রেজ খুব বড় একটা কি হবে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, সবসময় কি ভাই এস থাকলে কি ভাই সেটা ইয়া হয়, প্লুরাল হয় তানজিনা? যেমন কথার কথা, যেমন আমি বললাম স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে কি স্ট্যাটিস্টিক্স আর হয় না? আপনি বলেন সবসময় মানে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, লজিস্টিক্স এগুলোর সাথে এস যুক্ত আছে, ইট ডাজন্ট মিন যে এগুলো প্লুরাল। ঠিক আছে? বেসিক গ্রামার এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন?
ওকে, তাহলে আমরা এত পর্যন্ত বুঝতে পেরেছি যে অ্যাজেরিভ ক্লজ আমরা চিনতে পারলাম, এবং অ্যাজেরিভ ক্লজকে আমরা কি খাতায় প্রচুর পরিমাণ ব্যবহার করব ফ্রি রাইটিং এ, ঠিক আছে? যখন কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে তখন শুরুতে যদি আমরা কি করতে পারি, অ্যাজেরিভ ক্লজ ব্যবহার করতে পারি, আমার লেখাটা নর্মাল থেকে আর একটু বেটার হবে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে একটু চিন্তা করতে বলি, ভাইয়া সবাই একটু চিন্তা করেন তো। এখানে একটা দেখেন তো, এই যে সেন্টেন্সটা আজকে, এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড টু বুস্ট ডিজিটাল সেলফ রিলায়েন্স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, এখানে আমার সাবজেক্টটা কি? এনসিসি ব্যাংক, তাই না? এটা হচ্ছে আমার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবভিয়াসলি। তো এই জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইএস যুক্ত হয়েছে, লঞ্চেস, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, দ্যাট মিন্স ইট ইজ এ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা ধরুন ফুল স্টপ দিয়েছি, কথা ফুল স্টপ দিয়েছি, দ্যাট মিন্স ইট ইজ এ সেন্টেন্স। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এনসিসি ব্যাংক কি করেছে ভাইয়া? টাকা পে কার্ড চালু করেছে। ক্লিয়ার? কিসের জন্য? টু বুস্ট ডিজিটাল সেলফ রিলায়েন্স। এখন ধরেন কথা কথা আমি সেন্টেন্সটা দিলাম এরকম, দ্য এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড, ধরেন এই জিনিসটা নাই, মানে কি উদ্দেশ্যে লঞ্চ করছে সেটা আমি বলি নাই। কথার কথা ধরেন যে এতটুকু পর্যন্ত সেন্টেন্সটা, এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড, তার এখানে সাবজেক্ট হচ্ছে কি আমার, এনসিসি ব্যাংক, তারপর হচ্ছে ফাইনাল ভার্ব হচ্ছে কি লঞ্চেস, কি ইয়া করেছে, টাকা পে কার্ড। তাহলে এটা হচ্ছে মানে কি লঞ্চ করেছে, কি দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা কি পাই, উত্তর পাই, অবজেক্টের উত্তর পাই। তার মানে টাকা পে কার্ড হচ্ছে আমার কি, অবজেক্ট। তার মানে এখন আমি চাইলে ধরেন এই সেন্টেন্সটা আপনি ধরেন লিখলেন, এখন আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, এনসিসি ব্যাংকে মডিফাই করতে পারেন অ্যাজ এ ক্লজ দিয়ে, অথবা আপনি চাইলে অবজেক্টকে কি করতে পারেন, মডিফাই করতে পারেন কি দিয়ে, অ্যাজ এ ক্লজ দিয়ে। এখন দেখেন আমি এখন বললাম যে ভাই আমি এনসিসি ব্যাংকে মডিফাই করবো না, আমি সাবজেক্টকে মডিফাই করবো। সাধারণত আমাদের প্রাইমারি টার্গেট থাকে সাবজেক্টকে মডিফাই করা, কারণ ধরেন কথা কথা ধরেন এনসিসি ব্যাংকে যদি আপনারা লিখতে পারেন তখন তো আপনি এই টাইপের লিখে লিখবেন, তাই না? যে এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড। ওকে, তাহলে ধরেন এখন আপনাকে টপিকটা হলো এনসিসি ব্যাংক নিয়ে, মানে ধরেন আপনাকে এনসিসি ব্যাংকে কোনো একটা এক্সাম দিচ্ছেন, যেটা হয়তো এক্সাম সেপ্টেম্বরে হবার কথা আমি শুনেছি। ধরেন কথাও কথা বললো যে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনসিসি ব্যাংক, ঠিক আছে? তো আপনি তখন লিখলেন যে এরকম যে এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড। যেহেতু এখন আমার মূল টপিকটা হচ্ছে এনসিসি ব্যাংক, তাহলে নিশ্চয়ই আমি কি করবো, এনসিসি ব্যাংকের নামে একটু এডিশনাল ইনফরমেশন দিব, তাই না? কারণ এডিশনাল ইনফরমেশন দিতে আমার কি করতে হবে, অ্যাজেটিভ ক্লজ ইউজ করতে হবে। তাহলে অ্যাজেটিভ ক্লজ মানে কি বলেছিলাম, যে অ্যাজেটিভ এর যে আচরণ করে যে ক্লজটা, আর অ্যাজেটিভ মানে কি, এক্সট্রা ইনফরমেশন দেয়া। তাহলে এক্সট্রা ইনফরমেশন কি কি হতে পারে ভাইয়া? যেহেতু এই যে সেন্টেন্সটা এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড, তাহলে এনসিসি ব্যাংকে যদি আমি কি করতে মডিফাই করতে চাই, তাহলে আমি দেখেন তো আমি একটা এক্সট্রা ইনফরমেশন এটা দিলাম, যে এনসিসি ব্যাংক বা ইটি, মানে এনসিসি ব্যাংকটাকে আমি বারবার রিপিট না করে আমি ইট দিয়ে রিপ্লেস করলাম, প্রোনাউন দিয়ে, যে ইট ইজ এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ওকে, এটা হচ্ছে একটা কি পিসিবি। আপনাদের অবশ্যই জানা থাকা উচিত দেশে পিসিবি কয়টা, কেউ কি বলতে পারবেন আমাকে? হাউ মেনি পিসিবিস আর দেয়ার ইন বাংলাদেশ? এগুলো কিন্তু একদম বেসিক ভাইবার প্রশ্ন ভাই, আপনাদেরকে জিজ্ঞেস করবে এই যে আপনি কি পিসিবি নাম জানেন, তারপরে এসওসিবি কি জিনিস, মানে এই শর্টকাট গুলো আপনার কিন্তু জানা থাকা উচিত, ঠিক আছে? যেহেতু আপনারা মানে ব্যাংকের পরীক্ষা হয়তো দিবেন। স্টেট অন কমার্শিয়াল ব্যাংক, অনেকে বলে যে সরকারি ব্যাংক, সরকারি ব্যাংক বলে আসলে কিছু না, এগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। ওকে, আর কিছু ব্যাংক আছে যেগুলা আমরা সরকারি হয়তো বলি, কিন্তু ওগুলো আসলে কি, সরকারের বিশেষ মানে স্পেশালাইজড ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক। ওকে, স্যার আপনাদের এখানে এক একজন এক এক অ্যান্সার দিচ্ছে, 42 কে বলছে, 43 বলছে, ওটা এই জিনিসগুলো আপনাদের অবশ্যই আপডেট থাকা উচিত। প্রথম কথা আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা উচিত, আমাদের দেশের ব্যাংক সেক্টর নিয়ে কোন ধরনের ব্যাংক কয়টা আছে, এগুলো প্রতি পরীক্ষাতে, শুধু যে ব্যাংকের পরীক্ষা না, বিশেষ করে ভাই আইবিএ যদি কোনো পরীক্ষা নেয় দেখবেন যে ওরা ব্যাংক নিয়ে একটা প্রশ্ন দেয়, যে কোন ব্যাংক প্রথম এজেন্ট ব্যাংক চালু করেছে, ঠিক আছে, সবচেয়ে বেশি ব্রাঞ্চ আছে কোন ব্যাংকের, তারপর দেশে ইসলামী ব্যাংক কয়টা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়, তারপর হচ্ছে স্টেট অন কমার্শিয়াল ব্যাংক কয়টা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কি করে আমাদের মানে করে থাকে। এই জন্য বলেছি যে কোনো চাকরির মূল প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি আপনার ব্যাংকিং সেক্টর নিয়ে একটা নোট অবশ্যই আপনার থাকা, এবং তথ্যগুলো যেন আপডেটেড হয়, যে এখন বর্তমানে মোট স্কেজুল ব্যাংক কয়টা আছে, ঠিক আছে, এরকম জিনিসগুলো যেন আপনারা আপডেট করে একটা খাতার মধ্যে যেন লিখে রাখেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম আমি, তাহলে আমি এটাকে এভাবে ইয়া করতে পারি যে এনসিসি ব্যাংক ইজ এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ওকে, এখন একজন বলছে না ভাই আমি এই ইনফরমেশন দেন, আমি আরেকটা ইনফরমেশন দিব, যে ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1993। ওকে, তো আরেকজন বলছে না ভাই আমি এই ইনফরমেশন দেন, আমি আরেকটা ইনফরমেশন দিব, যে ইট হ্যাজ 130 ব্রাঞ্চেস। তো দেখেন তিনটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? এই তিনটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব, এখন অ্যাজেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করব। ওকে, তাহলে অ্যাজেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করার সময় আমরা জানি যে সাধারণত যখন আমরা কোনো একটা ক্লজ লিখি, তো ক্লজ ইনিশিয়েট করার জন্য একটা ক্লজ মার্কার দরকার হয়। তো ক্লজ মার্কার গুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম, তাই না?
আমি যখন বলেছিলাম যে আমরা যখন ক্লজ লিখবো তখন ক্লজের জন্য একটা ক্লজ ইনিশিয়েট করার জন্য মানে ক্লজের সূচনার জন্য আমাদের কি দরকার হয়, ক্লজ মার্কার দরকার হয়। এবং আমরা এই রিলেটিভ প্রোনাউন গুলোকে সাধারণত ক্লজ মার্কার হিসেবে ইউজ করে থাকি কোথায়, অ্যাজেটিভ ক্লজের ক্ষেত্রে। হু, হুম, হুজ, হোয়ার, হুয়েন, হুইচ, ওয়াই। আপনি তো মোটামুটি এগুলো জানেন তাই না, যে কোনটা কার জন্য। যেমন হু হচ্ছে কি মানুষের জন্য, ক্লিয়ার, সাবজেক্ট সাবজেক্ট পজিশনে যখন থাকে, ঠিক আছে। অবজেক্ট পজিশনে থাকলে হুম, তারপরে হচ্ছে আপনার হয় আর কোন প্লেস কে, ওয়েন হচ্ছে কি আমার টাইম কে, হুইচ বস্তুবাচকের জন্য। সো এই মিনিং গুলো তো আপনারা মোটামুটি জানেন। তো যদি জানেন, এখন আমাকে বলেন, আমি যদি এখানে এই ইট কে তো আমরা ব্যবহার করতে পারবো না ক্লজে, আমাদের একটা ক্লজ মার্কার দিতে হবে। তাহলে ক্লজ মার্কার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, কেউ কি বলতে পারবেন? এনসি তো আমার কি কোনো লিভিং অবজেক্ট না, তাহলে তো আমরা এখানে হু ইউজ করতে পারবো না, তাই না? আর এটা তো সাবজেক্ট পজিশন আছে, তাহলে হুমও ইউজ করতে পারবো না, হুজও ইউজ করতে পারবো না, তাই না? এটা তো কোনো প্লেস না, এটা তো কোনো ইয়া না যে আমরা এখানে হয় আর হুয়েন ইউজ করবো। যেহেতু আমাদের একটা বস্তুবাচক, তা আমাদের এখানে কি হুইচ ইউজ করতে পারি অথবা দ্যাট ইউজ করতে পারি। আচ্ছা, এই দুইটার কিন্তু একটা পার্থক্য আছে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে ভাই কমা, কমা দিলে একটা জিনিস বোঝায়, না দিলে একটা জিনিস বোঝায় ক্লজে। একইভাবে আপনি হুইচ দিলে একটা মিনিং বোঝায়, দ্যাট দিলে একটা মিনিং বোঝায়। তবে আমরা আপাতত মাথায় রাখবো যে কি হুইচ এবং দ্যাট এই দুইটাকে যে কোনো জায়গায় আমরা মানে হুইচের বদলে দ্যাট বা দ্যাটের বদলে হুইচ আমরা ব্যবহার করতে পারি। পার্থক্যটা আমরা নেক্সট দিন শিখি, আজকে শুধু বেসিক স্ট্রাকচারটা একটু শেখার চেষ্টা করি, ওকে? তাহলে হুইচ অথবা দ্যাট যে কোনোটা ইউজ করতে পারবো। ধরুন এখন আপনার মনে হলো কি আপনি দ্যাট দিয়ে লিখবেন, ঠিক আছে। আর বলছে এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, হুইচ লিখলে এক জিনিস হয়, দ্যাট লিখলে আরেক জিনিস হয়, ওকে? তাহলে আমরা এখানে জাস্ট ধরলাম যে র্যান্ডমলি আমরা জাস্ট দ্যাট ইউজ করছি, ওকে, বা হুইচ যেটা বলেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো বলেন তো? আমরা যদি অ্যাজেটিভ ক্লজ যদি অ্যাড করে দিই ওই সেন্টেন্সের সাথে, তাহলে প্রথমটা কি হবে? এনসিসি ব্যাংক হুইচ ইজ এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনারা বলবেন যে ভাই আমি অনেক জায়গায় দেখেছি কম যে অ্যাজেটিভ ক্লজের আগে একটা কমা দেয়, অ্যাজেটিভ ক্লজ যেখানে শেষ হয় সেখানে একটা কমা দেয়। উত্তর হচ্ছে হ্যাঁ, কমা দিলে একটা মিনিং হবে, না দিলে একটা মিনিং হবে। কি মিনিং হবে সেটা আমরা নেক্সট দিন শিখি। আজকে আমরা জাস্ট শিখি যে অ্যাজেটিভ ক্লজ আমরা কিভাবে বাক্যে ইনপুট দিতে পারি, ওকে? তারপরে সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে যদি আপনি ইয়া করেন তাহলে এরকম আসে যে এনসিসি ব্যাংক হুইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1993 লঞ্চেস টাকা পে কার্ড। আর যারা থার্ড টাইপের সেন্টেন্সটা দিবেন যে এনসিসি ব্যাংক হুইচ হ্যাজ 130 ব্রাঞ্চেস লঞ্চেস টাকা পে কার্ড। আমরা মোটামুটি সবাই অ্যাজেটিভ ক্লজের ইয়াটা শিখলাম। এখন দেখেন, এই যে তিনটা ইনফরমেশন দিলাম, এই তিনটা ইনফরমেশনের প্যাটার্ন কিন্তু তিন রকম। প্রথমটা খেলবো, এটা আমাদের নেক্সট ক্লাসে খুবই কাজে লাগবে ভাইয়া, ঠিক আছে। এই যে তিনটা ইনফরমেশন দিলাম, তিনটা ইনফরমেশন দেওয়ার পর যে আমাদের এটা আসলো, দেখেন এই এক্সট্রা ইনফরমেশন গুলার দেখেন ভাই ক্লজ গুলা কিন্তু একটু প্যাটার্ন ভিন্ন রকম। দেখেন হুইচ এখানে ক্লজ মার্কার, যে একই সাথে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? দেখেন তো এইটা ইজ এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এই ইজটা হচ্ছে আমাদের কি বি ভার্ব, তাই না? মানে লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে, ক্লিয়ার? এখানে আর কোনো ভার্ব নাই। তারপরে ওয়াজ ফাউন্ডেড, এটা বলেন তো, এটা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? এনসিসি ব্যাংক নিজে তো নিজেকে ফাউন্ড করে নাই 1993 সালে, প্রতিষ্ঠাতারা তাকে ফাউন্ড করেছে, তাই না? সো নিজে যেহেতু নিজে ভার্বের কাজটা যেহেতু সাবজেক্ট নিজে করছে না, তাই এখানে কি হবে, এটা প্যাসিভ হবে, ক্লিয়ার? তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। আর এটা দেখেন তো এনসিসি ব্যাংক হুইচ হ্যাজ 130 ব্রাঞ্চেস, এটা আমাদের একটিভ ইয়াতে না, যেখানে সাবজেক্ট হচ্ছে কি হ্যাজ, মানে মেইন ভার্ব, ক্লিয়ার সবাই? তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি প্যাসিভ, আর একটা হচ্ছে শুধু কি আমাদের বিহেভিয়ার দিয়ে। তো তিন ধরনের আমরা প্যাটার্ন পেয়েছি। আবার বলছি এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসের জন্য, ওকে? যে নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই তিনটা ইয়াকে আমরা রিডিউস করব যখন, তখন আমরা কি পেয়ে যাবো, ফ্রেজ পেয়ে যাবো, ওকে? সো রিডাকশনের কিছু ফ্রেজ আছে এবং কমার একটা বিষয় দেয়া আছে যেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং ওই যেটা বললাম, দ্যাট বললে একটা মিনিং হয়, হুইচ বললে একটা মিনিং হয়। তবে একটা কথা কি জানেন, এই যে জিনিসগুলো কেন আমি বলতেছি যে ভাই আজকে ক্লাসে আমি এগুলো বলছি না, কারণ হচ্ছে এক্সাম হলে এগুলো খুব একটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, আপনি ইংরেজি শিখতে চান প্রফেশনাল লেভেলের, তখন আপনার এটা অবশ্যই জানা উচিত। এই জন্য আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে এটাও বলে দিচ্ছি, এই কমা নিয়ে এক্সাম হলে একদমই চিন্তিত হবেন না। উইদাউট কমা ইউ ক্যান রাইট, ইউজিং কমা ইউ ক্যান রাইট। বুঝতে পেরেছেন? আপনি সাইমultaneously দ্যাট ইউজ করতে পারেন, হুইচ ইউজ করতে পারেন। এগুলো নিয়ে এক্সাম হলে মাথা ঘামানোর কোনো দরকার নাই। মাথায় যে ওই এক্সাম হলে যেটা আসে ওইটাই ব্যবহার করে দিয়ে চলে আসবেন, ক্লিয়ার? আমার মেসেজটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তো মেসেজটা যদি বুঝতে পারেন, আমরা এখন যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো আমরা বলেছিলাম কি ওই যে কোর ক্লাসের সাথে সাথে আমরা কি করবো, আপনাদের একটু পেপার পড়ার ইয়াগুলো দিব, ইনস্ট্রাকশন গুলো একটু দিব। তো সবাই একটু কাইন্ডলি খেয়াল করবেন। যারা শুরুতে ছিলেন না, আমি একটু বলে দেই যে আমাদের একটা টেলিগ্রামে একটা গ্রুপ থাকে,
ঠিক আছে, গ্রুপটা হচ্ছে কি আমাদের ডেইলি নিউজ পেপারের নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যে কেউ যুক্ত হতে পারেন। যারা যুক্ত আছেন তারা তো জানেন যে ওখানে রেগুলার পেপারে পিডিএফটা দেওয়া হয়, ঠিক আছে। সো টাকা খরচ না করে কিন্তু কি পিডিএফ পড়ার একটা চমৎকার উপায় হতে পারে এটা। ওকে, তো এরকম যখন আপনার একটা পেপার দেখবেন, এখন প্রথম কথা হচ্ছে ভাই পেপার আমরা কিভাবে পড়বো। দেখেন আমি আবার বলছি, আমরা যত ক্লজ ফ্রেজে ক্লাসগুলো করবো তত কিন্তু আমাদের পেপার পড়া তত সহজ হবে। ঠিক আছে, শুধু আমাদের একটা জায়গাতে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কি আমাদের ভোকাবে আমাদের একটু সমস্যা হতে পারে। তখন আপনি একটু কি করবেন, একটু সার্চ দিয়ে দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা পেপারে তো ভাই নতুন ওয়ার্ড একটা দুইটা না, অনেক ওয়ার্ড। আপনি কি ভাই এতগুলা কি মানে খাতা লিখবেন তারপরে সার্চ দিবেন শিখবেন? তো হচ্ছে না। আমাদের পেপার শুরু থেকে পড়ার একটা স্টাইল বা একটা কি আছে, আমাদের একটা প্রসেস আছে। যেমন আমি আপনাদেরকে আজকে মোটামুটি সবাইকে শিখাইলাম যে পেপারের টাইটেল গুলো কিভাবে লেখা হয়। এখন আপনাদের কাজ হচ্ছে কি জানেন, কোন একটা পেপার যখন আপনারা দেখবেন তখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা হেড মানে আর্টিকেলের আপনার কি পড়া ভাইয়া, হেডলাইন গুলো পড়া। ক্লিয়ার? হেডলাইন গুলো পড়া, যদি এটার সাথে যদি কোনো সাব হেডলাইন থাকে, সাব টাইটেল থাকে, সেটা আপনারা পড়বেন। ক্লিয়ার? কারণ এইগুলো হচ্ছে পুরো নিউজটার একদম গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা আপনি জানলে হয়ে যায়। ভিতরে যদি পড়েন ভালো, না পড়লো কি আপনি মোটামুটি একটা কি পাবেন, বার্ডস আই ভিউ পাবেন যে অ্যাকচুয়ালি নিউজটা কি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তো এইভাবে আপনার কাজ হচ্ছে কি প্রত্যেকটার কি করার, আমার প্রত্যেকটার হেডলাইন গুলো পড়া। হেডলাইন আর হচ্ছে শুধু হেডলাইন, এবং সেটার সাথে যদি কোনো সাব হেডলাইন থাকে সেটা আমরা কি একটু দেখে নিব। ঠিক আছে, মূল আর্টিকেলে আমরা পরে যাব। ঠিক আছে, আগে প্রত্যেকটা আমরা কি করব। এরপর একটা কাজ আছে ভাই, কিছু কিছু দেখবেন যে আপনার কোনো আর্টিকেল নাই, মানে কোনো নিউজ আর্টিকেল নাই, কিন্তু একটা পিকচার দিয়েছে কোনো একটা ফটোকার্ড হিসেবে, এবং ওই পিকচার একটা ডেসক্রিপশন থাকে। আপনাকে ওইটাও পড়তে হবে। আমার কথা ক্লিয়ার? এখন বলতে পারেন যে ভাই এগুলো কেন পড়বো, এগুলো কি হুবহু পরীক্ষাতে উত্তর হচ্ছে না। এটা প্রথম কথা, আপনার রিডিং হ্যাবিট বাড়াবে। দুই নম্বর কথা হচ্ছে এই জিনিসগুলো আমি দেখেন, আমি কিন্তু বলি নাই যে ভিডিও নিউজ আর্টিকেল গুলো পড়তে। আমি বলেছি কি যে হেডলাইন গুলো পড়বেন, সাব হেডলাইন গুলো পড়বেন, এবং কোন একটা পিকচার যখন একটা ডিসক্রিপশন থাকবে এরকম, সেটা আপনার পড়বেন। এই পড়াগুলো পড়ার সময় যখন কোনো আননোন কোনো ওয়ার্ডের সম্মুখীন হবেন, এইটা একটু খাতায় লিখবেন। ঠিক আছে, খুব বেশি ওয়ার্ড হবে না। আমি শুধু কিসে বলছি, হেডলাইন, সাব হেডলাইন, এবং হচ্ছে কি পিকচার যে ডিসক্রিপশন গুলো থাকে ফটো গার্ডের, সেখান থেকে আপনারা যে নতুন নতুন যে ওয়ার্ড গুলো পাবেন সেগুলো একটু খাতায় লিখবেন। ঠিক আছে, তারপর এটা মিনিংটা একটু বের করে নেবেন। ওকে, এইটা হচ্ছে আপনার ফার্স্ট টাস্ক। ওকে, বুঝতে পারছেন? মানে আপাতত এখন যে আপনার পেপার পড়া শুরু করবেন সেটা কথা বলছি। তারপর একটা জিনিস আছে, এরকম প্রত্যেকটার আপনারা কি করবেন, মোটামুটি এরকম পড়ার চেষ্টা করবেন। কিসের? এই ইয়াগুলা, আপনার হেডলাইন গুলো। এখন থেকে এই অভ্যাসটা চালু করে ফেলেন। তো এটা কিন্তু প্রত্যেকটা নিউজের। ঠিক আছে, এরপরে আমি আপনাদেরকে ডেইলি ট্যাক্স দিব না? ডেইলি ট্যাক্সে আমি আপনাকে বলে দিব যে ভাইয়া এই আজকের পেপার থেকে অমুক আর্টিকেলটা আপনাকে একটু পড়ে নিতে হবে A to Z। তখন আপনি কি করবেন, ওই পুরোটা পড়বেন। যেমন কথার কথা, যেমন এখানে আমার আছে কি, আমি ধরেন কথা যদি আজকে ডেইলি ট্যাক্স যদি দিতাম, তাহলে আমি বলতাম যে ভাই আজকের পেপার থেকে এই ডেইলি স্টার অমুক পেজের অমুক আর্টিকেলটা একটু পুরোটা পড়ে নেন। কথা, তখন আমি আপনাকে বলতাম যে কি এই এলডিসি নিয়ে যা আছে তা পুরোটা একবার পড়বেন। ঠিক আছে, ধরেন এই আর্টিকেলটা কথা বলছি। তখন আপনার কাজ হতো কি, যে এই ওই পিডিএফ বলেন আর আপনার কাছে সরাসরি পেপার থাকুক যেটা থাকুক না কেন, আপনি তখন এই পুরোটা পড়তেন। তো ওই আর্টিকেল পড়ার সময় যদি নতুন কোনো যদি ওয়ার্ড আসে, তখন ওইটা হচ্ছে কি করতে পারে, খাতায় লিখে পরে বের করে নিতে পারেন যেটা মিনিংটা অ্যাকচুয়ালি কি। তো এই জিনিসটা কোথায় আপনাকে হেল্প করবে, এই জিনিসটা আপনাকে ট্রান্সলেশন আপনাকে প্রচুর পরিমাণ সহযোগিতা করবে, প্রচুর পরিমাণ। ঠিক আছে, আর একটা জিনিস ভাইয়া, এটা হচ্ছে আপনার ওয়ার্ডের ভেরিয়েশন আপনাকে এনে দিবে। যেমন কথা কথা, আপনার সবাই কিন্তু ব্যারিয়ার্স মানে কি সেটা কিন্তু জানেন, তাই না? প্রতিবন্ধকতা, রাইট? সো এই যে এই মানে নর্মাল বা ক্লিশে ওয়ার্ড গুলা ব্যবহার করা বদলে আপনারা কি করবেন, তখন দেখবেন যে আপনাদের ওয়ার্ড স্টক বেড়ে গেছে। এমন না যে ভাই ব্যারিয়ার্স এটা খুব আনকমন বা খুব পশ ওয়ার্ড, এরকম কিন্তু না। কিন্তু দেখেন আমরা কিন্তু নর্মালি যে ক্লিশে ওয়ার্ড গুলো যেগুলো ব্যবহার করি, প্রবলেমস বলি, ঠিক আছে, ওগুলোর বদলে যদি আমরা একটু কি ব্যারিয়ার্স বলতে পারি, তাহলে কিন্তু আমাদের লেখার মানটা কিন্তু পারে। আরেকটা জিনিস, ডেইলি টাস্কে আমি একটা কাজ করব, আমি আপনাদেরকে শিখাবো, আপনাদের প্যারাফ্রেজিং রিফ্রেজিং সহ এই রাইটিং এর যে বিভিন্ন টেকনিক আছে সেটা আমি প্রতিদিন একটা একটা করে শেয়ার করব, উইকেন্ডস গুলো বাদ দিয়ে। তো এটা পেপার থেকে আসবে। ঠিক আছে, যে পেপারে কোনো একটা জিনিস কিভাবে লেখছে সেটা আমি আপনাদের দেখাবো, বলবো যে ভাইয়া এই প্রফেশনাল ওয়েতে আপনারা চেষ্টা করুন যে এখন থেকে ইংরেজিগুলো লেখার। আগে আমরা ছোটবেলায় ইংরেজিগুলো কিভাবে লিখতাম, যে মাই নেম ইজ অমুক, আই গো টু স্কুল রেগুলারলি, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আই এভরিডে আই ওয়াটার মাই প্ল্যান্টস, এই টাইপের মানে বেসিক বা একদম কমন ইংলিশগুলা না লিখে আমরা চেষ্টা করছি আমাদের লেখাটাকে একটু ডেভেলপ করার জন্য। সেটার জন্য উইপস গুলো কি কি, ক্লজ, ফ্রেজ, যেগুলো আমরা ক্লাসে শিখাবো। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের কিছু ছোট ছোট টেকনিক আছে যেগুলো ক্লাসে না, আমি আপনাদের কি করব, পেপার থেকে মানে পেপারের উদাহরণটা দিয়ে আমি কি করবো আপনাদেরকে এই পোস্ট আকারে সেটা কি করব,
ওই 5 দিন আমি আপনাদেরকে লিখে লিখে মানে পোস্ট আকারে, ঠিক আছে? এখন আমাকে জাস্ট এটা বলেন, আমাকে একজন বলেছেন যে ভাই ডেইলি টেক্সটটা গুগল ফর ইয়াতে করলে ভালো হয়, ডকে। আর এই যে আমি যে প্রতিদিন যে আমি কি করব, এই ছোট ছোট যে কিছু টেকনিক আছে এ, লিখার প্রফেশনাল ওয়েতে, এইটা আমি কি মানে পোস্ট আকারে দিলে ভালো হয় নাকি সিরিয়াল ওয়াইজ, যে ধরেন কি করলে ভালো হয় আমাকে একটু যদি বলতেন। রেগুলার পোস্ট আকারে দিলে ভালো হয়, তাই না গাইস? তাহলে আচ্ছা, রেগুলার আমি পোস্ট আকারে দিব, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এবং ওই জিনিসগুলো আপনার যেটা আপনার মনে খুব ভালো ধরে সেটা অবশ্যই আপনি কি করবেন, একটা নোট খাতায় তুলে দিবেন, ঠিক আছে? তো এইভাবে আমাদের যখন মাস 2 যাবে তখন দেখবেন যে আপনার হাতে অনেক টুলস চলে এসেছে, আপনার হাতে অনেক টেকনিক চলে এসেছে। কি করার জন্য? সুন্দর ইংরেজি লেখার জন্য। তখন দেখবেন যে আপনার লেভেলটা বেড়ে গেছে। এখন শুধু ইংরেজি লেখা লিখতে শিখতে পারলে হবে না, এখন কাজ হচ্ছে এরপর আমাদের কাজ থাকবে টপিক নলেজটা গ্যাদার করা। কথার কথা এভাবে তো পরীক্ষাতে আসবে না যে এলডিসি নিয়ে একটা কি লেখো, এসএ লেখো, এরকম কি কোনো ফোকাস সেটিং এসেছে? অবশ্যই প্রশ্ন এরকম হতে পারে যে এলডিসির সমস্যা, উত্তরণের সমস্যা কি কি হতে পারে বাংলাদেশে, সেটা নিয়ে আপনি পর্যালোচনা করুন, এই টাইপের লেখা আসে একটু ডিটেলস। এই জন্য আমাদের কি বলেছে, আমাদের হুবহু কোন ফোকাস সেটিং আসবে সেটা তো আমরা জানি না, তাই না? বা এলডিসি অর্জনে বাংলাদেশের সাফল্য, পয়েন্টটা খেয়াল করুন, মানে এলডিসি কে নিয়ে কেন্দ্র করে যে কোনো ফোকাস সেটিং আসতে পারে, আপনি জানেন না যে কোনটা আসবে। তো এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এলডিসি যে টপিকটা আছে সেটা নিয়ে আমার কি করা, পুরো টপিক নলেজটা আমার কি করা, আয়ত্ত রাখা, মানে জেনে রাখা। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই কাজটাই করবো, যে আমি ব্রড ক্যাটাগরির মানে ব্রড যে আমাদের কি আছে টপিক নলেজ আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। পরীক্ষার হলে তো আর হুবহু আসবে না যে এলডিসি, পরীক্ষা হলে তো আপনার কিছু একটা আসবে এলডিসি কে ইয়া করে কোরিলেট করে, আপনারা সেটা অ্যান্সার করবেন। হেল্পটা পাবেন থেকে ওই টপিক নোটস থেকে, যেটা আমি আপনাদেরকে শেয়ার দিব, ক্লিয়ার? এবং আমি যেটা শেয়ার দিব সেটা একটু আপডেট হবে মানে বর্তমান সময়ের জন্য, এবং কি হবে একটু অবশ্যই আপনাদের ভালো সহযোগিতা করবে, এই জন্য আমি আসলে পিডিএফটা দিতে যাচ্ছি। তবে ভাবেন না যে ওইটা হুবহু লিখে আসলে মানে ওটা ফোকাস রাখিং, আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কিভাবে কাস্টমাইজ করবো, কাস্টমাইজেশন তো আপনি আমাদের শিখেন না। উত্তর হচ্ছে ক্লজ, এই রেগুলার যে আমাদের যে কোর গ্রামার ক্লাস আছে মানে ক্লজ ফ্রেজের, এটার পরে আমরা চলে আসবো যে ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, আর্গুমেন্টেড রাইটিং কিভাবে লিখতে হয়। তখন আপনার মোটামুটি স্টেপ বাই স্টেপ ধারণাগুলো পাবে যে একটা টপিক নলেজকে আমরা কিভাবে কাস্টমাইজ করে আমরা কি করবো, ফোকাস রাইটিং লিখবো এক্সাম হলে। সবাইকে ক্লিয়ার? তো এখন আমরা টেলিগ্রাম লিঙ্কটা এখন আমরা কি করে নিই, ওপেন করি নিই। আর টেলিগ্রাম গ্রুপে পোস্ট আকারে দেওয়া যাবে না, কারণ টেলিগ্রাম গ্রুপে বহিরাগতরা চলে আসে। সুতরাং টেলিগ্রাম গ্রুপে আমি শুধু ক্লাসের পিডিএফটা দিব। আর আমরা যে ওই, কারণ ওইটা তো ভাই কন্ট্রোল করা আসলে টাফ, কারণ এখানে ভাই 300 মতো মানুষ আছে, এতগুলো মানুষকে তো আমি ভাই একজন একজন করে আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? তো ওই টেলিগ্রাম গ্রুপে রেকর্ডও দেওয়া হবে না, এই সবগুলো জিনিস দেওয়া হবে ফেসবুক গ্রুপে, ঠিক আছে? এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু এখানে আপনারা সবাই প্রায় টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সো এগুলো আবার পাইরেসি করে না, অবশ্যই কয়েকজন আছেন যারা কি করবে, এই কাজগুলো করবে, ঠিক আছে, হোয়াট এভার। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে অ্যাকশনটা করতেছেন সেটার রিয়েকশন মানে সেটার ইয়া কিন্তু আপনি এই পৃথিবীতেই পাবেন, বা না পেলে আপনি কিন্তু সেটা কি পরবর্তী, যে আপনার বলি না যে আপনার লাইফ আফটার ডেথ, ঠিক আছে? আমাদের সবাই তো আমরা মোটামুটি মানে আস্তিক বা আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীর পরেও কিন্তু আরেকটা ফেজ আছে ঈশ্বরের সাথে, হোয়াট এভার, ওগুলো আমরা ওসব কথাবার্তা পরে যাই। আমরা কি মোটামুটি প্রথম ফেজে আমরা কিভাবে পেপার পড়বো সেটা কি বুঝতে পেরেছি গাইস? হুম। ও আরেকটা জিনিস আমি বলেছি, ধরেন আমি যখন আপনাদেরকে বলবো, এটা আমি আপনাদেরকে ডেইলি ট্যাক্সে ইনক্লুড করে দিব, যে যখন আপনারা কোনো কিছু পড়বেন, ধরেন আমি বললাম যে এলডিসি থেকে এটা পড়েন, তখন আমি এটা মেনশন করে দিব যে আজকে পেপারে এলডিসি নিয়ে কিছু রিকমেন্ডেশন ছিল, সেটা আপনারা একটু নোট খাতা তুলে ফেলেন। বুঝতে পেরেছেন? যেমন দেখেন এই যে এখানে রিকমেন্ডেশন হিসেবে যে ইয়াটা দেওয়া আছে, এরকম জিনিসগুলো আপনাদের কি থাকবে বলে দিব আমি, এগুলা ডেইলি টাস্ক থাকবে, আপনাদেরকে পেপার থেকে নিজেদের যে বের করতে হবে এটা না, আমি আপনাদের কাজটা সহজ করে দেবো, শুধু আপনার কাজ হচ্ছে যে আমার কথা মতো পড়া। আর একটু সিকোয়েন্স ওয়াইজ আগান। আপনারা যখন এই ক্লজ ফ্রেজে ক্লাসগুলো যখন করে ফেলবেন তখন দেখবেন যে আপনাদের কাছে পেপারটা আরো ইজিয়ার হয়ে গেছে, মানে পেপারের ভিতরে যে আমাদের কিগুলো আছে, এই সেন্টেন্স প্যাটার্ন আছে, সেগুলো আপনাদের ইজিলি আত্মস্থ হয়ে যাবে। এই জন্য বলছি সবসময় একটা পেপারে ফিক্স বা ফোকাস থাকেন ডেইলি স্টার, তাহলে দেখবেন যে আমাদের লেখার আপনার লেখার প্যাটার্ন আর ডেইলি স্টার প্যাটার্ন এক হয়ে যাচ্ছে। তখন আপনি কি পেপার পড়েও মজা পাচ্ছেন, পেপার পড়ার স্পিডটাও বাড়তেছে, আপনার নলেজও বাড়ছে, জিকে নলেজও বাড়ছে, এবং আলটিমেটলি আপনার লেখার মানটাও কি হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে ভাই মানে আমার ক্লাসগুলো মানে ভাইয়ের ক্লাসগুলো করা, বা রেকর্ড হোক লাইভ হোক, এবং সেই অনুপাতে একটু কাজ করা, এর পাশাপাশি আপনার নিজেদের পড়ালেখাটা করবেন, ক্লিয়ার? মানে নিজেরা যে রেগুলার প্রিপারেশন নিচ্ছেন না ওইটা নেবেন, আর রিটেনের জন্য এই আমার কোর্সটা এবং আমার কোর্স অনুযায়ী পড়া, এবং আমার এই ডেলি ট্যাক্সের মধ্যে ওই ইয়াটাও ইনক্লুডেড থাকবে, কোনটা আপনার এই ওয়ার্ডস্মার্ট। এবং ওয়ার্ডস্মার্টে আমি আপনাদেরকে বলি, আমি এক্সাম নিব, ঠিক আছে? 2 দিন পর পর এক্সামগুলো নিব যে ওয়ার্ডস্মার্টের উপর শুধু।
তো এক্সামগুলো একটু ইউনিক হবে, মানে টিপিক্যাল যে ইয়াগুলা মানে পরীক্ষাগুলো দেন সেগুলো না। তবে একটা জিনিস, এই পরীক্ষাটা আপনারা, আমি প্রশ্ন দিব, পরীক্ষাটা আপনারা দিবেন এবং অ্যান্সার শিটও আমি দিব কিছুক্ষণ পরে। আপনারা নিজেরা মিলিয়ে নিজেরা কি করবেন, নিজেদের অ্যাসেসমেন্টটা করবেন। ক্লিয়ার? কারণ আমি আমাকে খাতা সাবমিট করবেন, আমি দেখবো, এগুলো অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সো আপনি নিজে ইভ্যালুয়েট করে ফেলবেন অ্যান্সার দেওয়ার পরে। ঠিক আছে? তখন আপনারা নিজেদের লেভেলটা বুঝতে পারবেন। আর যেহেতু কোয়েশনটা টিপিক্যাল কোয়েশন হবে না, মানে যেন আপনাদের ক্লজ ফ্রেজের ধারণা, ফ্রি রাইটিং এর ধারণাগুলো যেন ইমপ্রুভ হয়, পার্টস ধারণা, মূল কথা হচ্ছে ইংলিশের যে নলেজটা সেটা যেন ইনক্রিজ হয়, সেই অনুপাতে প্রশ্নগুলো পড়বো। অবশ্যই ছোট ছোট প্রশ্ন হবে, লাইক 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন এরকম হবে। বুঝতে পারছেন? এবং আমার কথা হচ্ছে যে ওয়ার্ডসমার্টটা তাহলে আমি করি, ওয়ার্ডসমার্ট 1টা, ঠিক আছে? এটা আপনার আত্মস্থ করা জরুরি। তো এ হচ্ছে মোটামুটি ভাইয়া আমার কোর্স এরিয়াটা। এবং আজকের ফার্স্ট ক্লাসটা আমি আবার নেক্সট ক্লাসে অ্যাজরিপ ক্লজটা দিয়ে পড়াবো। সেখানে আমরা ওই যে আপনার রেস্ট্রিকটিভ, তারপরে আছে আপনার ইয়াগুলো, ওই যে হুইচ দ্যাট, এই জিনিসগুলো আমি কিভাবে আলোচনা করবো। ওকে, সো ওগুলো নিয়ে আজকে আলোচনা করি না, যেহেতু আপনাদের মাথা না ঘুরিয়ে যায়, আপনারা জাস্ট মূল জিনিসটা শিখেন। নেক্সট দিন আমরা আরো একটু ভিতরে যাব। তার আগে আপনারা এখন থেকে যে কাজটা করুন, যখন কোনো পেপার পড়বেন, তখন আপনারা যখন ধরুন কোনো একটা আর্টিকেল পড়বেন যে কোনো জায়গায়, তখন দেখবেন যে কোথায় অ্যাজরিভ ক্লজ ইউজ হয়েছে। মানে যখন আপনি অ্যাজরিভ ক্লজ পাবেন, তখন আমি বলবো, আরে এই তো অ্যাজরিভ ক্লজ, এখানে ক্লজ মার্কার কি, এখানে ক্লজ মার্কার হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? তো আমরা নেক্সট দিন আমরা আবার একটু অ্যাজরিভ ক্লজ নিয়ে আলোচনা করব। আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে অ্যাজরিভ ক্লজ নিয়ে। অ্যাজরিভ ক্লজে একটু টাইম বেশি দিতে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো ইজিয়ার। আর নাউন ক্লজ আরো ইজিয়ার। তো প্রথমে আমরা যদি এই টপিকটা যদি একটু ভালো করে পড়তে পারি, অ্যাজরিভ ক্লজ, অ্যাজরিভ ফ্রেজ, এটা মোটামুটি ফ্রি রাইটিং এর আমাদের অলমোস্ট 50% কভার করে ফেলবে, 50 to 80%। ওকে, এরপর বাকিটা হচ্ছে কি আপনার এই আমি যে টেকনিকগুলো শেয়ার করবো, ওগুলো দিলে আপনার মোটামুটি একটা ভালো একটা লেভেলে চলে যাবেন। আর টপিক নলেজ যদি ভালো থাকে, তাহলে তো আপনি বুঝতে পারছেন আপনার বা দৌড়াবে। আর আপনি যদি ম্যাপিংটা বুঝে যান, আমি যে ফোকাস রাইটিং এর ক্লাসগুলো নিব, সেখানে আপনি ম্যাপিং নিয়ে একটা ভালো আইডিয়া পাবেন যে ফোকাস রাইটিং কিভাবে অর্গানাইজ ওয়েতে লিখতে হয়। বাজারে একজন এক কথা বলে, যেহেতু আপনারা টাকা দিয়ে কোর্সটা করতেছেন, তার মানে আমার কথাটা শুনে এক্সাম হলে লিখবেন। ঠিক আছে? এতটুকু ভরসা আপনারা আমাকে করতে পারেন। ওকে, আর নেক্সট কবে আমি বলেছি যে এই শুক্র শনিবারে আমি আপনাদেরকে যে প্রতি উইকে রুটিন গুলো দিব। আই রিপিট, উইকে রুটিন না, উইকলি রুটিন। যে এই উইকের সানডে, টুয়েসডে, ওয়েনসডে, এই 3 দিন ক্লাস হবে। ক্লাস টাইম তো 10টা। এরকম প্রতি মানে 3টা, কিছু কিছু উইকে 2টা ক্লাস আছে। ওগুলো আমি কি উইকের আগে উইকেন্ড গুলোতে দিয়ে দিব। ঠিক আছে? উইকেন্ডে ক্লাস রাখি না, কারণ ওই অনেকের হয়তো পরীক্ষা থাকে। ঠিক আছে? বা একটু অনেকে শুক্রবারটাকে কি করে, জুম্মার দিন তারা একটু এনজয় করে, পরিবারের সাথে টাইম দেয়। তো ওই দিন আসলে রাখাটা উচিত না বলে মনে করি। যে আমি কি অন ডেজ গুলোতে আমরা কি করেছি, এক্সাম ক্লাস সেশন গুলো রেখেছি। ঠিক আছে? আর আপনারা যেটা বলেছেন আমাকে যে ভাইয়া ওই প্রিলি সেশন, এটা আমি প্রিলি সেশনে নিব। আর আপনাদের এখানে কেউ যদি সিনিয়র অফিসার ভাইবা ক্যান্ডিডেট থাকেন, আমি ফ্রি সেশন তো একটা হচ্ছে, সেখানে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, যুক্ত হবে। তবে যারা ভাইবা দিবেন না, তারা যুক্ত হবেন না। ঠিক আছে? এটা একটা কথা থাকলো। তাহলে আজকে ভাইয়া সেশনটা মোটামুটি এত পর্যন্তই। আমি আপনাদেরকে তাহলে আচ্ছা দেখি কালকে বৃহস্পতিবার, কালকে বা পরশু দিন আমি আপনাদের কি করবো ভাইয়া, নেক্সট উইকের রুটিনটা দিয়ে দিব, যে 3টা ক্লাস হবে। কাইন্ডলি ক্লাসগুলো ভালো করে করবেন, কারণ প্রথম উইকেন্ডটা খুবই ক্রুশাল। এখানে আপনারা অ্যাজরিভ ক্লজ, অ্যাজরিভ ফ্রেজ, যেটাকে আমরা রিডিউস অ্যাজরিভ ক্লজ বলি, এই দুটো জিনিস যদি আপনি ভালো করে আত্মস্থ করতে পারেন, আপনার ফোকাস রাইটিং এ আবার বলছি 50% কিন্তু কি হয়ে যাবে, টেকনিক আপনার আত্মস্থ হয়ে যাবে। সুতরাং এই দুটো জিনিস আপনি একটু ভালো করে করবেন। তো ভাই, এতটুকু ছিল যে আজকে আমার ক্লাস। ঠিক আছে? তো এখন আমাকে একটু কাইন্ডলি বলেন, কারো কি কোনো সমস্যা আছে কিনা, আমাকে একটু অবশ্যই চ্যাট বক্সে জানাবেন। ঠিক আছে? ও, আরেকটা কথা, গ্রামার বইয়ের একটা কথা বলেছেন, যা অনেকে আছে মাস্টার বইটা আছে, মাস্টার বই অবশ্যই ভালো। এবং কার যদি একটু মনে হয় যে একটু কোর গ্রামারে, মানে ইয়াতে বেসিক গ্রামারের সমস্যা আছে, তাহলে আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন। এই বইটা মোটামুটি গুছানো লেগেছে আমার কাছে। আর অনুশীলন করার জন্য ওই যে ক্র্যাকের থার্ড ভার্সনটা আছে না, ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসিকিউ, ওটা থার্ড ভার্সন নিতে পারেন, মাস্টারও নিতে পারেন। যে কোনো একটা থেকে আপনারা কি করতে পারেন, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করে নিতে পারেন। ঠিক আছে? মাস্টারে প্রচুর এক্সাম্পল, আসলে প্রায় প্রচুরই, আপনার মাথা ঘোরা যেতেও পারে। যাই হোক, তো আর যদি আপনার একদম কোর টপিক গুলোতে যদি একটু প্রবলেম থাকে, তাহলে আপনার এই বইটা থেকে কি করতে পারেন, মানে আমার কাছে বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আপনি এই বইটার উপর ভরসা করতে পারেন। আর একটা জিনিস আমি বলে ফেলি, নিষ্পত্তি তো বললাম, যে এখন আপনাদের একটা কাজ থাকবে, আপনারা একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে টাকা পে কার্ড। এটাকে আপনারা চাইলে কি করতে পারেন ভাইয়া, এই টাকা, আমি একটা ইম্পর্টেন্স বলে নিচ্ছি, টাকা পে কার্ড দেখার পর মনে হয়েছে, গাইস একটু সবাই খেয়াল করেন আমার কথাটা। এই ডেইলি স্টার পেপারের একটা জিনিস মাথা রাখবেন, এই অংশটা আমাদের কখনোই মিস যাবে না। একদম অ্যাপেন্ডিক্স পার্টে একটা ইয়া থাকে, 4 পেজের। এটা নাম হচ্ছে বিজনেস, B1, B2, B3, B4, 4টা পেজ থাকে ভাই বিজনেস দিয়ে। এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা হয়তো প্রায় সবাই ব্যাংকে এক্সাম দিবেন। ঠিক আছে? তো ব্যাংকে যদি এক্সাম দেন ভাই, এই বিজনেস
পোর্শনটা আপনাকে অবশ্যই পড়তে হবে ডেইলি স্টার থেকে, এবং ডেইলি স্টার 4 পেজে বিজনেসটা মোটামুটি কাভার করে। অবশ্যই এই জায়গাগুলো থেকে আপনার একটু কি করেন, ভালো সময় দিবেন। ক্লিয়ার? আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পেরেছেন? আর একটা দেশের ইকোনমি, মানে বিজনেস জানা মানে কিন্তু দেশের অলমোস্ট ইকোনমিটা কি করে ফেলা, কাভার করে ফেলা। দেশের ইকোনমি সম্পর্কে নিজেদের জ্ঞান কি করা উচিত, বৃদ্ধি করা উচিত। ঠিক আছে? ওখান থেকে আমি পেয়েছি, দেখেন এই যেটা এনসিসি ব্যাংক লঞ্চেস টাকা পে কার্ড। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা আঁকা, এখানে একটা আঁকা, এই আঁকাগুলো কিন্তু আপনারা এঁকেছেন ভাইয়া। দেখতে পাচ্ছেন? তো কাইন্ডলি যখন ক্লাস করবেন, ঠিক আছে, তো এমন কাজ করেন না যেটা ডিভাইসের উপর কি করে ভাই, আপনার দাগ আনে, কারণ ওই ডিভাইসের দাগ কিন্তু দেখেন একজন এখন একটা দিয়েছে কোনো। সো এগুলো কিন্তু কাইন্ডলি অ্যাভয়েড করবেন। ওকে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে চ্যাট বক্সে বলতে পারেন। ঠিক আছে? প্রথম আলো, হ্যাঁ, একটা চমৎকার, আমি, আচ্ছা, ক্লাস এখানে শেষ।